আমরা আজকে ক্লাসটা তাহলে শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদের আজকে এই ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমত রয়েছে কিভাবে আপনি অ্যাডমিশন টেস্ট ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারেন। হ্যাঁ, দেখে সেখানেও একটা ক্রাইটেরিয়া আছে, আপনি অ্যাডমিশন টেস্ট না দিয়েও এনএসইউ তে ভর্তি হতে পারবেন। পরবর্তীতে আমাদের অ্যাডমিশন ডেট, আমাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, কি ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের থাকে, প্যাটার্ন, কি ধরনের কোশ্চেন আসে, প্রবাবল টপিক, আপনাদের প্রত্যেকটা আমাদের যেমন ইংলিশ এবং ম্যাথ, জেনারেল ম্যাথ, এই দুইটা টপিকের উপর কোশ্চেন আসে এবং প্রত্যেকটা মধ্যে একটি নির্দিষ্ট সিলেবাস মেনটেন করা হয়। এই সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না, সেই সিলেবাসটা আমরা আপনাদের আজকে দেখাবো। পাশাপাশি এনএসইউ তে টিউশন ফি এন্ড স্কলারশিপ ওয়েভার এগুলো কি ধরনের দেয়া হয়, কেন দেয়া হয়, আপনি কিভাবে পেতে পারেন, সে ব্যাপারেও আমরা কথা বলবো। তাছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন এবং কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন তা নিয়ে আজকে আপনাদের বিস্তারিত ক্লাস। আশা করি পুরোটা সময় আপনাদেরকে পাশে পাবো। তো অ্যাডমিশন ডেট, প্রথমত অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের স্টার্ট হয়ে গিয়েছে, এটা কি আপনারা জানেন? আজকে থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনারা যখনই সময় পাবেন আপনারা সুবিধা মতো সময় অনুযায়ী অ্যাপ্লিকেশন করে নেবেন, কারণ পরবর্তীতে দেখা যায় যে আমরা প্রিপারেশন খুব ভালো করে নিই কিন্তু অ্যাপ্লিকেশনটাই করা হয় না। আপনাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে এপ্রিল 8, 2025 টিল 5 PM, বিকাল 5টা পর্যন্ত, এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন। তো শুরুতেই করে রাখা ভালো যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রকার ভুল না হয়। এবং আমাদের অ্যাডমিশন টেস্ট হবে এপ্রিল 11, 2025 at 10 AM, অর্থাৎ 11। স্যার। জি ভাইয়া। স্যার, আসলে আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি বলুন। জি স্যার, ওখানকার এলএলবি ফ্যাকাল্টিসরা কেমন? নর্থ সাউথ ইউনিভার্সিটির এলএলবি আমি বলবো মানে বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা ডিপার্টমেন্ট, এবং এটার প্রধান কারণ হচ্ছে সেখানকার ফ্যাকাল্টি, সেখানকার অ্যালামনাই। এলএলবি তে কিন্তু আপনাদের একটি নির্দিষ্ট সংখ্যক সিট থাকে এবং এলএলবি তে চান্স পাওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খুবই টাফ একটি বিষয়, মাত্র 76। সো সেক্ষেত্রে এলএলবি ডিপার্টমেন্টটাও খুবই ভালো এবং সেখানকার ফ্যাসিলিটি, সেখানকার ফ্যাকাল্টিজ, সেখানকার অ্যালামনাই বেসড, আপনি সবকিছুই খুবই ভালো এখানে সাপোর্ট পাবেন। আচ্ছা ভাইয়া, আমি ওকে, তো পরবর্তীতে এ লেভেলস দিয়েছি হচ্ছে জানুয়ারিতে। তো এখন তো আমার রেজাল্ট আসে নাই, আমি কিভাবে কি করব? জি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আর কি, আমাদের সামনে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলবো। আশা করি ততক্ষণ সাথে থাকবে। তো পরবর্তী স্লাইডে যদি চলে যাই আমরা, আমাদের কথা বলার টপিক হচ্ছে রিকোয়ারমেন্ট থাকলে আপনি অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি অ্যাডমিশন টেস্টে বসতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি থাকা লাগবে, অথবা ইংলিশ ভার্সন থেকে হন, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি তে একটা কম্বাইন্ড জিপিএ থাকা লাগবে। একটু সমস্যা। কোথা থেকে যায় স্যার, একটু নয়েজটা বন্ধ করে দিলে ভালো হয়। জি জি, মনে হয় একটু ই করেন, মিউট করেন। ওকে ঠিক আছে স্যার। তো আমরা জানি কথা বলছিলাম। ফার্স্ট অফ অল অ্যাডমিশন কোয়ালিফিকেশন, সরি একাডেমিক কোয়ালিফিকেশন। তো আপনার এসএসসি এবং এইচএসসি তে একটি কম্বাইন্ড জিপিএ 8 প্রয়োজন, যেখানে মিনিমাম 3.5 থাকা লাগবে। অর্থাৎ আপনি এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.5 প্লাস পেয়ে টোটাল যদি 8 জিপিএ অবটেইন করতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন টেস্টে বসতে পারবেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার জিসিই ও লেভেলস এবং এ লেভেলস এ, সেক্ষেত্রে হচ্ছে আপনার ও লেভেলস এ একটি মিনিমাম অ্যাভারেজ গ্রেড অফ 2.5 থাকা লাগবে in 5 subjects, এবং এ লেভেলস এ মিনিমাম অ্যাভারেজ গ্রেড অফ 2 থাকা লাগবে in 2 সাবজেক্টস এ, এবং একটা মাত্র ই গ্রেড অ্যালাউ করা হবে এখানে ইন কম্বাইন্ড ইন ও লেভেলস এন্ড এ লেভেলস। অর্থাৎ ও লেভেল এবং এ লেভেল মিলিয়ে আপনি যে কোনো একটি মাত্র ই গ্রেড আপনার থাকতে হবে, এছাড়া আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে এর বেশি যদি থাকে। তাছাড়াও আপনার গ্রেড স্কেলটা এখানে দেয়া আছে, a is equal 5, b is equal 4, c 3, 2d, g2 এবং e1। এবং আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি
এইচএসসি পাশ করেছি ধরেন 2020 সালে, 2021 সালে বা 22 সালে, সেক্ষেত্রে আমি কোন 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 সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, বা আমি কি আদৌ অ্যাপ্লাই করতে পারবো কিনা সেই বিষয়ে কথা বলবো। এলিজিবিলিটি ইয়ারটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি বা এ লেভেলস আপনার কারেন্ট ইয়ার অথবা লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে পাস করতে হবে। অর্থাৎ একজন একটু আগে কোশ্চেন করেছেন যে আপনি জানুয়ারিতে আপনি এ লেভেলস দিয়েছেন, রাইট? সো যেহেতু আপনি কারেন্ট ইয়ারে দিয়েছেন, অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো লাস্ট যদি তখন রেজাল্ট যায়? আপনার রেজাল্টটা এইখানে প্রয়োজন হবে না। রেজাল্ট হচ্ছে আপনার এ লেভেলস এবং ও লেভেলস এর রেজাল্ট আপনার অ্যাডমিশন টেস্টে আগে চলে আসবে না। সরি, এ লেভেলস এর রেজাল্ট অ্যাডমিশন টেস্টে আগে চলে আসবে না। অ্যাডমিশন টেস্টটা হচ্ছে আপনার এপ্রিল 11। জি, জি, সো এর আগে আমাদের তো দেওয়ার কথা মনে হয় এপ্রিলের লাস্টে, আই গেস। কিন্তু কথা হচ্ছে যে সেক্ষেত্রে আপনি যেহেতু কারেন্ট ইয়ারে আপনি অলরেডি আপনাদের জি, পরীক্ষা দিয়েছেন, আপনাদের রেজাল্টের পরে তাহলে আপনার অ্যাপ্লাই করতে হবে। রেজাল্ট না আসা পর্যন্ত এখানে কিন্তু আপনি পাস করেননি। আপনার এখানে হাইলাইটেড যে মাস্ট পাস এইচএসসি অর এ লেভেলস ইন কারেন্ট ইয়ার। আই জি মিসটেড। ভাইয়া। আর যদি ভাইয়া এরকম হয় যে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম এন্ড যদি পাস করি, তাহলে কি কোনো কন্ডিশন লেটার নিয়ে রাখা যাবে যে ইফ আমার রেজাল্ট ঠিক থাকে তাহলে আমি এই সেমিস্টার থেকে ঢুকলাম বা নেক্সট সেমিস্টার থেকে ঢুকলাম? এনএসইউ তে কন্ডিশন লেটার দেয় এক সেমিস্টারের জন্য। ফর এক্সাম্পল আপনি যদি সামার 25 এ আপনি যদি এলিজিবল হন, আপনি যদি টিকে যান হুম অ্যাডমিশন টেস্টে, হুম সেক্ষেত্রে আপনি এই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আপনি যে জি। অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা, সেটা নিয়ে আপনি পরবর্তীতে অর্থাৎ ফল 25-এ আপনি প্রবেশ করতে পারবেন নর্থ সাউথ। আচ্ছা, তখন আমার এক্সাম, তখন আমার দিতে হবে না, আবার এক্সাম দিতে অ্যাডমিশন টেস্ট হবে না? দেওয়া লাগবে না। আপনার আচ্ছা এক ভাই, সেমিস্টার পর্যন্ত আর কি এটা এলিজিবল থাকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। পরবর্তীতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে যদি আমি একটু কথা বলি, কিছু স্পেসিফিক প্রোগ্রামস এর, যেমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে যারা অ্যাপ্লাই করতে চান, ফর এক্সাম্পল সিএসসি, ট্রিপল ই আর সিইই। নর্থ সাউথ ইউনিভার্সিটি সিইই এটা হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা ইউজুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি। সো এই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার এইচএসসি তে মিনিমাম বি গ্রেড থাকা লাগবে ম্যাথ এবং ফিজিক্সে, মিনিমাম বি। এবং এ লেভেলসে আপনার মিনিমাম সি গ্রেড থাকা লাগবে ম্যাথে, ই গ্রেড থাকা লাগবে ফিজিক্সে। ও লেভেলসে মিনিমাম সি গ্রেড থাকা লাগবে ম্যাথে এবং ফিজিক্সে, এবং পাশাপাশি অ্যাটলিস্ট আপনার যে কোনো একটা সি গ্রেড থাকা লাগবে ম্যাথ এবং ফিজিক্সে এ লেভেলসে। অ্যাটলিস্ট সি গ্রেড, এর নিচে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আই গেস এটা আপনাদের কাছে ক্লিয়ার। আপনার কিন্তু বাংলা মিডিয়াম থেকে যদি আপনি আসেন বা ইংলিশ ভার্সন থেকে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এসএসসি রেজাল্টটা ম্যাটার করছে না। শুধুমাত্র এইচএসসি তে আপনার একটা বি গ্রেড থাকলেই হবে। কিন্তু এ লেভেলস এবং ও লেভেলস এর ক্ষেত্রে দুইটাই রেজাল্টই আপনার ম্যাটার করবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি শিওর। ভাইয়া আমি হচ্ছে জানতে চাচ্ছিলাম যে আমি আসলে মানে পোস্ট গ্রাজুয়েশনটা করার জন্য মানে এনএসইউ তে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। তো আমার কথা হচ্ছে যে এবার যেটা হচ্ছে পরীক্ষার কথা বললেন যে অ্যাডমিশন টেস্টটা আসলে এপ্রিলে গিয়ে হবে, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনের জন্য। তো পোস্ট গ্রাজুয়েটদের কি সেম সময় এক্সাম হয় নাকি ওটার জন্য সার্কুলার আলাদা হবে হয়? পোস্ট গ্রাজুয়েটদের এক্সামটা আলাদা হয়, এবং সেটার জন্য যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনি কাইন্ডলি আমাদের কিউইডি পেজে একটি নোট দিবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। বাট পরীক্ষাটা ও আলাদা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের কি এটার জন্য কোনো প্রিপারেশনের কোনো কোর্স বা কিছু আছে? যে আপনি সেখানে যদি মেসেজ করেন, সেখানে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। কারেন্টলি আমি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সো আমি আর কি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস নিয়েই আর কি আমার এখানে কাজ করা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো পরবর্তীতে আমরা যেতে যাচ্ছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আর্কিটেকচারের ক্ষেত্রে। আর্কিটেকচার ডিপার্টমেন্টটা নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট আমি বলবো। আর্কিটেকচার ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টস গুলো দরকার, সেগুলো হচ্ছে এইচএসসি তে একটি মিনিমাম বি গ্রেড ইন ম্যাথ অর ফিজিক্স, এবং এ লেভেলসে মিনিমাম সি গ্রেড ইন ম্যাথ অর ফিজিক্স। অর্থাৎ এখানে আপনার ও লেভেলসটা কোনো ম্যাটার করবে না। পরবর্তী স্লাইডে যদি যাই, এবং আরেকটা বিষয় যদি বলে দিই তার আগে, আর্কিটেকচার ডিপার্টমেন্টের আপনাদের অ্যাডমিশনে আপনারা প্রিপারেশন কিভাবে নেবেন, এটা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন থাকে। কারণ আর্কিটেকচার ডিপার্টমেন্টে ড্রয়িং করা লাগে। আপনারা সবাই যে পরীক্ষাটা দেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যদি সেখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা আপনার চয়েস লিস্টে থাকে, তাহলে আপনাকে এক্সট্রা 30 মিনিট সেখানে বসে আপনার ড্রয়িংস এর এক্সাম দেওয়া লাগবে। তো এইটার প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে কোথাও কোনো ধরনের আপনাকে গাইডলাইন দেওয়া হয় না। কিন্তু কিউইডি থেকে আপনাদেরকে আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য নির্দিষ্ট একটি ডেডিকেটেড বই আপনাকে দেওয়া হবে, যেখানে আর্কিটেকচারে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সব ধরনের হেল্প আপনি পাবেন। তো আপনি যদি আর্কিটেকচার ডিপার্টমেন্ট নিয়ে ইন্টারেস্টেড হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে,
অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি। বায়োলজি এবং কেমিস্ট্রি আপনার মানে এইচএসসি এবং এসএসসি তে এবং ও লেভেলস এবং এ লেভেলসে এই 4টা পর্যায়ে আপনার বায়োলজি এবং কেমিস্ট্রি আপনার সাবজেক্ট লিস্টে থাকা লাগবে। অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলি, আপনাদের অনেকে দেখা যায় যে যারা ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসে, আমি নিজে একজন ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, সো আমাদের ক্ষেত্রে যা দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অথবা বায়োলজি যে কোনো একটা আমরা চুজ করতে পারি আমাদের কোর সাবজেক্ট হিসেবে। সো যদি আপনার চয়েস লিস্টে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সরি আপনার সাবজেক্ট লিস্টে যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে, সেক্ষেত্রে আপনি বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার মাস্ট বায়োলজি অথবা বায়োলজি এবং কেমিস্ট্রি থাকাই লাগবে। এখানে রেজাল্টটা ম্যান্ডেটরি না, বাট আপনার এই সাবজেক্ট দুটো থাকা লাগবে। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। ভাইয়া বিবি এর জন্য রিকোয়ারমেন্ট কি? বিবি এর জন্য আপনার যে জেনারেল রিকোয়ারমেন্ট সেগুলোর বাদে এক্সট্রা কোনো সাবজেক্টিভ রিকোয়ারমেন্ট প্রয়োজন নেই। অর্থাৎ জেনারেল রিকোয়ারমেন্ট যেটা দেওয়া হয়েছে যে কম্বাইন্ড জিপিএ অফ 8 অ্যান্ড মিনিমাম 3.5 ইন ইচ, এটা বাদে অন্য কোনো সাবজেক্টে যে আপনার এই গ্রেড থাকা লাগবে এমন কোনো কথা নেই। ভাইয়া হায়ার ম্যাথস তো থাকে না, তাই না? নো, জেনারেল ম্যাথ, অনলি জেনারেল ম্যাথ। ভাইয়া সিএসসি এর জন্য একটু কিছু বলেন। জি, সিএসসি এর জন্য আমরা এই পেজটা দেখিয়েছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রত্যেকটা সিএসসি, ট্রিপল এবং সিভিল প্রত্যেকটার জন্য আপনার মিনিমাম বি গ্রেড প্রয়োজন ম্যাথ এবং ফিজিক্সে, যদি আপনি বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন থেকে হন। এবং ইংলিশ মিডিয়াম থেকে হলে আপনার এ লেভেলসে মিনিমাম সি গ্রেড ইন ম্যাথ এন্ড ই গ্রেড ইন ফিজিক্স, এবং ও লেভেলসে মিনিমাম সি গ্রেড ইন ম্যাথ এন্ড ফিজিক্স এন্ড অ্যাট লিস্ট ই ইন ম্যাথ। জি ভাইয়া ফার্মেসির জন্য কিছু একটু বলেন। জি, আমরা ওখানে যাচ্ছি এখন আর কি, আমাদের এটা এখন আসেনি। ওকে, তো ভাইয়া বিবি এর জন্য কি দুইটা মিলে 8 লাগবে? জি, কম্বাইন্ড জিপিএ এন্ড মিনিমাম 3.5 ইন ইচ। অর্থাৎ আপনি একটাতে 3.5 পেলেন, আরেকটাতে 5 পেলেন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো অ্যাডমিশন রিকোয়ারমেন্টস অ্যাবাউট ফার্মেসি। ফার্মেসি হচ্ছে নর্থ সাউথের সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট, হটকেক। কারণ ফার্মেসিতে আমাদের সিট থাকে লিমিটেড এবং আমাদের ফার্মেসি হচ্ছে 200 ক্রেডিট, যেটা হচ্ছে ফার্মেসি প্রফেশনাল। অন্যান্য ইউনিভার্সিটিতে আপনার ফার্মেসিটা হয় হচ্ছে ব্যাচেলার্স ফার্মেসি, কিন্তু এখানে এটা প্রফেশনাল ফার্মেসি, 5 বছরের একটা কোর্স। সো এসএসসি এবং এইচএসসি তে আপনার মিনিমাম এ গ্রেড থাকা লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে, মিনিমাম এ গ্রেড। তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে আপনার কম্পিটিশনটা কতটা টাফ। অন্যান্য জায়গায় যেখানে বি অথবা সি চাচ্ছে, সেখানে ফার্মেসিতে মিনিমাম এ গ্রেড চাচ্ছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। কম্পিটিশন এখানে অবশ্যই টাফ, প্রিপারেশনটা এখানে হতে হবে বেস্ট। এবং এ লেভেলসে আপনার মিনিমাম বি গ্রেড থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। আর আপনার এলিজিবিলিটি ইয়ার, অর্থাৎ আপনি যদি কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ারের হয়ে থাকেন, বর্তমানে সামার 25, এখন আপনার কারেন্ট ইয়ার চলতেছে এইচএসসি 24 এবং প্রিভিয়াস ইয়ার এইচএসসি 23, এই 2টা বছরের অ্যাপ্লিকেন্টরাই শুধুমাত্র এখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন পরীক্ষায়। আপনি যদি এইচএসসি 22 থেকে হয়ে থাকেন বা 21 থেকে হয়ে থাকেন, আপনি ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আপনার চয়েস লিস্টে আপনি দিতে পারবেন না। তো আপনারা ক্রাইটেরিয়া শুনে বুঝতে পারতেছেন এখানে অ্যাডমিশনের আপনার রিকোয়ারমেন্ট গুলো বেশি, আপনার অ্যাডমিশন টেস্টটাও খুব টাফ হবে। কারণ ফার্মাসিটা সবাই চায়, বলতে গেলে এনএসএ ফার্মাসিটা খুবই ভালো একটা সাবজেক্ট। সবার চয়েস লিস্টে এমন অলমোস্ট মনে করেন 7,000 থেকে 8,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এবার। তাদের যদি 70% চয়েস লিস্টে ফার্মাসি থাকে, তাহলে আপনার কতটা এখানে কম্পিটিশন বেড়ে যায় সেটা আপনি বুঝতে পারছেন। ফ্লুয়েন্টলি যদি বলি আমি, পাবলিক ইউনিভার্সিটির মতো মোটামুটি একটা মানে কম্পিটিশন দেখা যায়। পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই ধরনের কম্পিটিশন দেখা যায়, নর্থ সাউথে কিন্তু সেই ধরনের কম্পিটিশন থাকে না অন্যান্য সাবজেক্টে, কিছুটা হলেও সহজ। কিন্তু ফার্মাসি এবং ল এই 2টা সাবজেক্টের কম্পিটিশন আমি তুলনা করবো পাবলিক ইউনিভার্সিটির সাথে, কম্পিটিশনটা অনেক বেশি। আচ্ছা ভাইয়া, ফার্মাসিতে কয়টা সাবজেক্ট থেকে, মানে টোটাল 3টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি? না 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 না, আপনাদের সাবজেক্ট তো জাস্ট 2টা, আপনার অ্যাডমিশন টেস্টের সাবজেক্ট 2টা, জেনারেল ম্যাথ এবং ইংলিশ। কিন্তু এটা হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট যে আপনি যদি এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম একটা এ গ্রেড থাকে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাইও করতে পারবেন। স্যার, জি স্যার আপনি কি একটু এলএলবি এর ইনফরমেশন দেখাবেন? জি, এলএলবি এর ক্ষেত্রেও আমি যেটা বলেছি যে যেইগুলোর আমি ইনফরমেশন দেখাচ্ছি বর্তমানে, সেগুলোর ক্ষেত্রে একটু এক্সট্রা ক্রাইটেরিয়া আছে কিছু, কিন্তু যেগুলো ক্ষেত্রে ইনফরমেশন দেখানো হচ্ছে না তারা সবাই হচ্ছে জেনারেল ক্রাইটেরিয়ার আন্ডারে। অর্থাৎ এই যে এখানে যতগুলো ইনফরমেশন আপনাকে দেয়া আছে, এই প্রত্যেকটাই হচ্ছে আপনার এলএলবি এর জন্য।
এবং যেগুলো দেয়া নেই, অর্থাৎ যেগুলো সিএসসি, ট্রিপলি সিভিল অথবা ফার্মেসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, যেগুলো একটু এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন, সেগুলো আমি আলাদা দেখাচ্ছি। এভাবেই আমাদের স্লাইডস গুলো সাজানো হয়েছে। এলএলবির ক্ষেত্রে এই জেনারেল কোয়ালিফিকেশন বা রিকোয়ারমেন্ট ছাড়া এছাড়া অন্য কিছু আপনার প্রয়োজন হবে না। আমি ক্লিয়ার ভাইয়া? ওকে স্যার। থ্যাংক ইউ। ভাইয়া ফার্মেসিতে সিট কতগুলো? ফার্মেসিতে আমি যতটুকু জানি 100 সিট। আপনার 100 সিটের পিছনে অলমোস্ট 4 থেকে 5,000 মানুষ লড়াই করবে। এন্ড আর এলএলবিতে আর্কিটেকচার সিট আর কত? সিএসসি? এলএলবি তে সিট হচ্ছে 70। ফার্মাসি এবং ভাই এলএলবি টা বিবিএ মোটামুটি তে ফিক্স সিট কত? জি বিবিএ তে সিট কত? আচ্ছা, বিবিএ তে আপনার সিটটা কখনোই ফিক্স থাকে না, কিন্তু বিবিএ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। বিবিএ তে সিট সবচেয়ে বেশি। আমি যদি একটু উদাহরণ দিই আপনাকে, সামার 24 অর্থাৎ ঠিক এটার 1 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল, সামার 24 এ বিবিএ তে সিলেক্টেড ছিল 1600 স্টুডেন্ট। তার মধ্যে অলমোস্ট ভর্তি হয়েছিল অ্যারাউন্ড 1300। তো আপনি বুঝতে পারতেছেন যে বিবিএ তে সিট অনেক বেশি। আর ভাইয়া ওই যে আর্কিটেকচার সিএসসি? সিএসসির কথা যদি বলি, সিএসসি তে আপনার সিট মানে সামার 24 এর হিসাবে যদি আমি বলি 800 সিলেক্টেড হয়েছিল, ভর্তি হয়েছিল 674। সো 800 সিটস আপনি ধরে নিতে পারেন, যেহেতু সবাইকে তারা একসেপ্ট করেছিল 800। এবং আর্কিটেকচারের ক্ষেত্রে সিটটা একটু কম, আর্কিটেকচারের ক্ষেত্রে অ্যারাউন্ড 150। অনলি? জি আচ্ছা ভাইয়া, নর্থ সাউথে মানে পড়াকালীন আমি যদি ক্রেডিট ট্রান্সফার করে অ্যাব্রোডে যেতে চাই, তাহলে আমার লিস্ট কয় সেমিস্টার শেষ করা লাগবে? আপনার 60 ক্রেডিট কমপ্লিট করা লাগবে। 60, মানে এতে করে কয়টা সেমিস্টার মানে হবে, পার হবে? এটা আপনি তো ওপেন ক্রেডিট, তো আপনি নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা সেমিস্টারের মধ্যে সেটা শেষ করতে পারবেন। আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে দিই। 60 ক্রেডিট এবং পার ক্রেডিট হচ্ছে আপনার, সরি, আমাদের পার কোর্স হচ্ছে 3টা করে ক্রেডিট। সো আপনি 60 ক্রেডিট আপনি কমপ্লিট করবেন কয়টা কোর্সে? 20 কোর্স। এবং 20 কোর্স আপনি টোটাল কয়টা সেমিস্টার মিলিয়ে নিতে পারবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। কেউ দেখা যায় এক সেমিস্টারে 5টা কোর্স নেয়, কেউ দেখা যায় 2টা কোর্স নেয়, 3টা কোর্স নেয়, টোটালি তাদের উপর ডিপেন্ড করে। সো ইট ডিপেন্ডস অন ইউ ভাইয়া। এবং তার উপরে এখন নর্থ সাউথ ট্রাই সেমিস্টার চলে এসেছে, এখন পড়াশোনাটা আরো বেশি ফাস্ট হয়। এখন আপনি চাইলে ইজিলি আপনার পড়াশোনা শেষ করতে পারবেন, আগের মতো 5 বছর 4.5 বছর লাগে না। আই হোপ এখন আর লাগবে না, আশা করি। আমি নিজেও তাড়াতাড়ি বের হতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, পরবর্তী স্লাইডে যদি চলে যাই, এখন আপনাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। কারণ অনেকে আপনারা জানেন না নর্থ সাউথে কি ধরনের কোশ্চেন আসে। আপনারা অনেকে এমন আছেন যারা মাত্র পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পার্টটুকু শেষ করে এসেছেন, এখন আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে হঠাৎ করে এসে জানেন না কি ধরনের কোশ্চেন আসে, কি পড়া লাগবে। তো সেটা নিয়ে এখন কথা বলবো। আপনার ইংলিশ সেকশন 2টা সেকশন থাকে, একটা হচ্ছে ইংলিশ, মানে অ্যাকচুয়ালি 3টা সেকশন। ইংলিশ, একটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথ বা যেটাকে আমরা নর্থ সাউথের ভাষায় বলি কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, এবং দ্য থার্ড ওয়ান ইজ রিডিং কম্প্রিহেনশন বা এসে। তো ইংলিশ সেকশনে আপনার গ্রামার এন্ড ভোকাবুলারি থাকবে, এমসিকিউ আকারে থাকবে 40টা কোশ্চেন, 40 মার্কস, এবং আপনার টাইম থাকবে 25 মিনিটস। একই সাথে আপনার জেনারেল ম্যাথ পার্টে এমসিকিউ থাকবে 50 কোশ্চেন্স, মার্ক 50, এবং টাইম থাকবে 75 মিনিট। পয়েন্ট টু বি নোটেড, জেনারেল ম্যাথের কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম নাই। কোনো ধরনের ক্যালকুলেটর না, আপনি সাইন্টিফিক হোক নন সাইন্টিফিক হোক, কোনো ধরনের ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখন থেকে যারা নর্থ সাউথে প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই সব ধরনের প্রিপারেশন আপনি উইদাউট ক্যালকুলেটর নেবেন। আপনার হাতে হিসাব করা শিখতে হবে। এবং এটাও মাথায় রাখবেন যে নর্থ সাউথ কিন্তু এই একটা জেনারেল ম্যাথের উপর ডিপেন্ড করেই বিবিএ, মানে কারা বিবিএ তে চান্স পাবে, কারা সিএসসি তে চান্স পাবে, কারা ফার্মাসিতে চান্স পাবে, এইগুলো কিন্তু তারা মানে চেঞ্জ করে থাকে, সিলেক্ট করে থাকে। তো জেনারেল ম্যাথটা কিন্তু খুব একটা সহজ হয় না। এটার উপর ডিপেন্ড করে যেহেতু মেধা যাচাই করা হয়, তো এটা কিন্তু খুব একটা সহজভাবে নেওয়া যাবে না। এন্ড আমি আই উড বি ভেরি গ্ল্যাড টু মেনশন দ্যাট আমি বর্তমানে কিউইডি তে জেনারেল ম্যাথ টিচার হিসেবেই মানে কাজ করছি। এখানে আমি অফলাইনে জেনারেল ম্যাথ পড়িয়ে থাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্যাচে। ভাইয়া কমার্সে তো জেনারেল ম্যাথ নাই, তাহলে কেমনে কি? জেনারেল ম্যাথ তো আপনাদের সবসময় ছিল। জেনারেল ম্যাথ বলতে সেই ধরনের ম্যাথ বোঝানো হচ্ছে যেটা কিনা একদম আপনাদের, অ্যাকচুয়ালি আমরা সিলেবাসটা দেখাবো, তখন এটা নিয়ে কথা বললে আরো ভালো হবে। আপনাদের কি ধরনের টপিক থেকে কোশ্চেন আসবে জেনারেল ম্যাথে সেটাও আমরা আজকে দেখাবো। তো আশা করি ততক্ষণ আপনি সাথে থাকবেন ভাইয়া। এবং লাস্টলি সেকশন 3 তে থাকবে আপনাদের রিডিং কম্প্রিহেনশন, যেখানে আপনার 20 মার্কসের একটি কোশ্চেন, অর্থাৎ একটি এসে থাকবে 20 মার্কসের, যেটা আপনি লেখার জন্য সময় পাবেন 30 মিনিটস। এবং প্রত্যেকটার জন্যই আপনাকে একটি নির্দিষ্ট অংশ দেয়া থাকবে খাতায়, মানে কোশ্চেনের মধ্যে একটি নির্দিষ্ট পার্ট দেয়া থাকবে, ওই পার্টের মধ্যে আপনার লিখে শেষ করতে হবে। সো লেখার আগে অবশ্যই মাথায় রাখবেন যে লেখাটা যাতে কোয়ালিটিফুল হয়। এখানে কোয়ান্টিটি দিয়ে হিসাব হবে না, কোয়ালিটি দিয়ে হিসাব হবে। সবার জন্য পরিমাণ সেম, কেউ বেশি লিখতে পারবে না, কিন্তু কিন্তু কোয়ালিটিটা সবাই চেঞ্জ করতে পারবে।
তো অবশ্যই ফোকাস অন দ্যাট। ভাই 250 ওয়াট না? জি, পরবর্তীতে যদি আমি চাই কোশ্চেন প্যাটার্ন, যেমন আমাদের এস এর ক্ষেত্রে রাইটিং এ 10 মার্কের একটি এসে 20 মিনিট সময়, এবং আমাদের ড্রয়িং যেটা আর্কিটেকচারের কথা বলেছি আমি, আর্কিটেকচারে শুধুমাত্র যারা অ্যাপ্লাই করবেন, যাদের চয়েস লিস্টে আর্কিটেকচার থাকবে, শুধুমাত্র তারাই এই ড্রয়িং পরীক্ষায় পার্টিসিপেট করবেন, বাকিদের এই পরীক্ষাটা হবে না। মানে সবার পরীক্ষা যেই টাইম হবে, আর্কিটেকচার ডিপার্টমেন্টের পরীক্ষাটা তার থেকে 30 মিনিট বেশি হবে। এই 30 মিনিটে আপনাকে 2টি কোশ্চেন দেওয়া হবে ড্রয়িং এ, এবং এর মার্ক থাকবে 30, এবং টাইমও 30 মিনিটস। সো অবশ্যই আর্কিটেকচারের জন্য যদি আপনি প্রিপারেশন নিতে চান, কিউইডি হতে পারে আপনার বেস্ট চয়েস, বিকজ আমাদের বর্তমানে বাংলাদেশে একমাত্র আমরাই আর্কিটেকচার বেসড একটি বই এবং গাইডলাইন প্রোভাইড করছি। এবং কিছু ইনফরমেশন যেগুলো অবশ্যই আপনাদের না জানলেই নয়, ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না। আপনি যদি মনে করেন নর্মাল ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর যেগুলো, সেগুলো ইউজ করবেন, সেটাও অ্যালাউড না। কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ আপনি যখন দেখা যাবে যে আপনার পরীক্ষার হলে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে বা 2 মিনিট সময় বাকি আছে, আপনি অনেকগুলো পারছেন না এবং এগুলো এখন করার সময়ও নেই এবং আপনি এগুলো পারবেন না ধরে নিচ্ছেন, তখন সেগুলো ছেড়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনি চেষ্টা করবেন সবগুলো দাগিয়ে দেওয়ার, কারণ 25% চান্স তো থাকবে সেটা হয়ে যাবে, যদি 4টা অপশন থাকে আর কি। 5টা অপশন থাকলে অ্যাটলিস্ট 20% চান্স আছে আপনার সেটা হয়ে যাবে। সো নেগেটিভ মার্কিং নেই, এদিকে আপনি একটু রিল্যাক্স করতে পারেন। কোনো ভাইবা থাকবে না আপনার রিটেন পরীক্ষার পরে। আপনি রিটেন পরীক্ষায় টিকেছেন মানে আপনার 100% এখন আপনি সিলেক্টেড, কোনো ভাইবা নেই। এবং প্রত্যেকটা সেকশনের জন্য একটি ফিক্সড টাইম থাকে। আপনি ম্যাথ, জেনারেল ম্যাথের জন্য যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে আপনার জেনারেল ম্যাথ কমপ্লিট করা লাগবে। জেনারেল ম্যাথের টাইম শেষ হওয়ার পরে যখন ধরেন আপনার এসএ লেখার টাইম হলো, তখন যদি আপনি এসএ লেখার টাইমে আপনি জেনারেল ম্যাথ দাগাতে যান, আপনার খাতা কিন্তু নিয়ে নেবেন। সো অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটা সেকশনের জন্য একটা ফিক্সড টাইম থাকে, টাইম মেনটেন করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু ওরা কি সব পেপার নিয়ে নেয় জি একটা সেকশন পর পর? জি জি জি, নতুন নতুন কালারের নতুন নতুন পেপার দেওয়া হবে। ভাইয়া এবং এলএলবির জন্য কি ইংলিশটা কি বেশি প্রায়োরিটি দেওয়া হয়? এলএলবি, হ্যাঁ। জি এলএলবির জন্য হচ্ছে আপনার এখানে তো আপনার ম্যাথের থেকে ইংলিশ স্পোকেনটা বেশি এখানে আপনার অবশ্যই priority দেওয়া হবে। সাপোজ আমার ম্যাথ এক্সামটা দেখে একটু ভালো হলো না, বাট আমার ইংলিশটা ভালো হলো, তাহলে কি আপনার চান্স আছে? জি, যদি আপনি ওভারঅল একটা গুড মার্ক অবটেইন করতে পারেন এবং ম্যাথের মিনিমাম যে কাট মার্ক সেটা যদি আপনি অবটেইন করতে পারেন, বাকিটা ইংলিশ দিয়ে কভার মানে করে পাস অবশ্যই মার্কটা। জি। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখা লাগবে যে ম্যাথ খারাপ হলে কিন্তু এলএলবি তে চান্স পাওয়াটা খুব একটা, মানে আমি বলবো পসিবল হবে না, কারণ এলএলবি টা হচ্ছে আপনার, আপনি অলরেডি বলেছেন যে খুব কম্পিটিটিভ, মাত্র 76, 70টা সিটের পিছনে কত মানুষ এখানে লড়াই করতেছে। তো এটা অবশ্যই খুব একটা ইজি হবে না। চেষ্টা করবেন যে ম্যাথ ইংলিশ দুটোই যাতে ভালো হয়। ভাইয়া আচ্ছা ভাইয়া, এনএসইউ তে আর্কিটেকচারে কয়টা সিট? যে ভাইয়া কিছু একটা বলছিলেন। কি এসে রাইটিং এ অপশন 2টা থাকে না? জি, আপনার যে কোনো একটা আনসার করতে হবে, যে কোনো একটা। ওকে ওকে, সো মোর ইনফরমেশন যা ভাইয়া বলছিলাম, এনএসইউ তে আর্কিটেকচারে কয়টা সিট? 256। সো each section has a fixed time, এবং এসে রাইটিং আপনার 250 ওয়ার্ডস এর হতে হবে। অনেক সময় দেখা যায় যে এটা মেনশন না করাও থাকতে পারে, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এটা 250 ওয়ার্ডস এর একটা এসে, ভুলে আবার 100 ওয়ার্ডস এর এসে লিখে দিয়ে আসেন না। এবং কোশ্চেন পেপার উইল বি ইন ইংলিশ। ব্র্যাকে আপনারা যারা অলরেডি আগে পরীক্ষা দিয়েছেন, আপনাদের এটা হয়তো বা মাথায় আছে যে ব্র্যাকে কিন্তু ইংলিশের পাশাপাশি কিছু বাংলা টার্মস দিয়ে দেয় ব্র্যাকেটে, কিন্তু ইংলিশ মানে নর্থ সাউথে পুরোপুরি কোশ্চেনটা ইংলিশে হবে, কোনো প্রকার বাংলা টার্ম থাকবে না, এবং নর্থ সাউথের কোশ্চেন প্যাটার্ন যে ইংলিশ ভোকাবুলারি সেটা খুবই হার্ড হয়। তো এখন থেকে আপনি আপনার প্রত্যেকটা মানে পড়াশোনা এমন ভাবে শিফট করে ফেলেন ইংলিশে, যাতে আপনি পরবর্তীতে কোশ্চেন বুঝতে আপনার অসুবিধা না হয়। এমন বই ফলো করেন যেগুলো কিনা অ্যাকচুয়ালি এনএসইউ বেসড ইংলিশে করা। I have a question. ম্যাথের জন্য কত টাইম দেওয়া হবে? 75 minutes, 50 questions. ইংলিশের জন্য কথা বললে ভালো হতো। আচ্ছা ভাইয়া, আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাইনি, বাট আপু যেটা বলেছেন ইংলিশের জন্য, ফার্স্ট অফ অল আপনার সেকশন 1 এ 25 মিনিটস থাকবে, সেকশন 3 রিডিং কম্প্রিহেনশনে 30 মিনিটস থাকবে, এবং পরবর্তীতে আপনার এসএ পার্টে 20 মিনিটস থাকবে। এবং ভাইয়া আপনি কিছু একটা বলেছিলেন, আমি সঠিক শুনিনি, আরেকবার যদি কাইন্ডলি রিপিট করতেন। বলতেছিলাম যে ভোক্যাব নিয়ে একটু কথা বললে ভালো হতো, যে কিভাবে আচ্ছা, পড়বো। ভোক্যাবের বিষয়টা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে নর্থ সাউথে আপনাকে ফর এক্সাম্পল এমন একটা ম্যাথ দিল যে ম্যাথটা আপনি পারেন, কিন্তু ম্যাথটা এমন ভাবে তারা দিবে, মানে ম্যাথের ভাষাটা এমন ভাবে দেওয়া হবে যেটা কিনা আপনার কাছে খুব একটা সহজ মনে হবে না। আপনি ম্যাথটা বুঝতে আপনার কষ্ট হবে, বুঝতে পারলে আপনি ম্যাথটা করতে পারবেন, বাট ওই ম্যাথে অ্যাকচুয়ালি কি চেয়েছে সেটা আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ তারা এই ম্যাথের কোশ্চেনটা বা যে কোনো ধরনের কোশ্চেনের ক্ষেত্রে স্পেশালি ম্যাথ কোশ্চেনটা এত ট্রিকি করে ভাষাগত দিক থেকে,
যে আপনার সেখানে একটু আপনার দক্ষতার পরিচয় দিতে হয়। কারণ আপনি যদি দেখেন যে ব্র্যাকে আপনার পরীক্ষা হয় কতগুলো সাবজেক্টে, ইংলিশ থাকে, জেনারেল ম্যাথ থাকে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, নট সাউথে জাস্ট জেনারেল ম্যাথ আর ইংলিশ। সো তাদের মূল্যায়নের টপিকটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। সো এটা মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদের। জি আচ্ছা ভাইয়া, আপনারা যে মানে কিউডি আপনারা মানে মডেল কোশ্চেনে বা ক্লাসে যে পিডিএফ গুলো পড়ানো হয়, বিসাইডস হোম অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, এগুলোতে আপনারা মানে যে টাইপের কোশ্চেন করেন, মানে এগুলা মানে আপনারা তো ইংলিশই করেন, তো আপনারা কি মানে এনএসইউ অ্যানালাইজ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস অ্যানালাইজ করে তারপরে করেন? এক্স্যাক্টলি, আমাদের প্রত্যেকটা শীট যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসে প্রোভাইড করা হয়, প্রত্যেকটা শীটে 100টা ম্যাথ থাকে, যার মধ্যে 25 ম্যাথস আপনার ক্লাস প্র্যাকটিস হিসেবে ক্লাসে টিচার আপনাদের বুঝিয়ে করাবে, এবং বাকি 75 ম্যাথ থাকবে হচ্ছে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট, যেটা আপনাদের বাসায় করতে দেওয়া হবে। এবং প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আপনার বিভিন্ন মানে মানে এনএসইউর প্রত্যেকটা বর্ষের কোশ্চেন অ্যানালাইজ করে, প্রত্যেকটা বছরে আর কি কোশ্চেন কেমন এসেছে, সেগুলোর টপিক কেমন ছিল, সেগুলো অ্যানালাইজ করেই বানানো। পাশাপাশি আমাদের বইগুলোর মধ্যেও এনএসইউর কোশ্চেন ব্যাংক এবং অন্যান্য যে মডেল টেস্ট আছে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইজ করেই বানানো। ভাইয়া এমএসইউতে কি রিপিট কোশ্চেন আসে? খুবই কম আসে, আমি বলবো না যে আসে না, বাট আসে কিন্তু কম। ভাইয়া আপনাদের যে কোর্স, ওটা কি শুধু অনলাইনেই কেনা যায়? শুধু অনলাইনে জাস্ট? না না না, অনলাইন অফলাইন আপনি দুইটাই কিনতে পারবেন। মানে আপনি শুধু অনলাইনে কিনতে চাইলে আপনি সেটাও পাবেন, আপনি যদি অনলাইন প্লাস অফলাইন দুইটা কিনতে চান আপনি সেটাও পাবেন। না, শুধু অনলাইনে? তাহলে হ্যাঁ, শুধু অনলাইনে কিনলে পরে বইগুলা কি অন্যভাবে আনানো যাবে? জি জি অবশ্যই যাবে, কোর্স কিনলে আপনাকে বই প্রোভাইড করা হবে। ওকে, সো আমরা আমাদের ক্লাসটা পরবর্তীতে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, সো কোশ্চেন পুরোপুরি ইংলিশে হবে, যেটা অলরেডি বলেছি। পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে আপনাদের প্রবাবল টপিকস, গ্রামার এবং ভোকাবুলারি, অর্থাৎ ইংলিশের কি কি টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট অফ অল, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, parts of speech, tense, types of articles, adjectives, types of sentence, modal auxiliary, conditional sentence, tag questions, adverb, voice change, transformation of sentence, subject verb agreement, select the odd one out, synonym and antonyms, and scene comprehension. So এখানে বুঝতে পারতেছেন যে আপনারা এই পর্যন্ত ইংলিশে যা যা পড়ে আসছেন অলমোস্ট সবকিছু। এমডি নুজহাত তাসনিম আপু হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলতে চান? ওকে, সো আপনারা এখান থেকে যা বলুন আপু। আমার হচ্ছে যে স্কলারশিপ নিয়ে কোশ্চেন ছিল। যে আমরা এটা নিয়ে সামনে কথা বলবো, আমাদের আসতেছে এই পার্টটাও। ওকে, সো আপনারা এখান থেকে যা বুঝতে পারতেছেন যে টপিক এতটাই ভ্যাস্ট একটা টপিক যে এই পর্যন্ত ইংলিশে আপনি যা যা পড়েছেন ছোটবেলা থেকে সবকিছু আপনার এখানে আছে। একদম ছোটবেলা সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে আপনার এইচএসসি লেভেলের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মোরাল অক্সিলারি, এইগুলো আপনার চলে আসতেছে। এবং অনেক কিছু দেখা গেছে যে আমরা ভুলে গেছি, অনেকদিন পড়াশোনার সাথে যারা কানেক্টেড নাই আমরা, অনেক কিছুই কিন্তু আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক। যেমন মোরাল অক্সিলারি, আর্টিকেলস আমরা অনেকে ভুলে যাই। সো এইটাকে আরেকবার ঝালাই করে নেওয়ার জন্য আপনি কিউইডি কোর্সটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন, যেখানে আপনার ইংলিশের প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে। এখানে যে কটা টপিক দেখানো হয়েছে প্রত্যেকটা টপিকের উপর আপনার ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে। ক্লাস টেস্ট প্রত্যেকটা ক্লাসের উপরে আপনার প্রিভিয়াস ক্লাসের একটি কুইজ থাকবে, আগের ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা মূল্যায়ন করার জন্য একটি কুইজ থাকবে। এবং আপনার পরীক্ষার আগে অর্থাৎ নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টের আগে অবশ্যই আপনার সেখানে মডেল টেস্ট থাকবে, একদম পুরোপুরি নর্থ সাউথের কোশ্চেনের উপর বেস করে। সো আপনি সেটা চেষ্টা করে দেখতে পারেন। এরপরে যদি আমি বলি আমাদের জেনারেল ম্যাথ টপিকটা নিয়ে, যেটা একান্তই আমার সাবজেক্ট কিউইডিতে অ্যাটলিস্ট। জেনারেল ম্যাথে আপনাদের বিভিন্ন ধরনের টপিক থেকে কোশ্চেন আসে, কোনো ধরনের মানে কম বলবো না আমি কোনোভাবে এটাকে। আপনাদের টপিক গুলো হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন, ইকুয়েশন, নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ এন্ড এলসিএম, নাম্বার, অ্যাভারেজ, রেশিও, এজ, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবাবিলিটি, permutation combination, time and distance, train, boat and streams, and many more. You can see all of this, right? তো আমি প্রত্যেকটা রিডিং করে আপনাদের এখন ডিস্টার্ব করতে যাচ্ছি না, বাট যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এতগুলো টপিক থেকে আপনি ধরে ধরে প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করা বাসায় কোনো গাইডলাইন ছাড়া, কোনো বই মানে কোনো বই ছাড়া, বইয়ের হেল্প ছাড়া আপনি কিন্তু অবশ্যই একটু হলেও ভুগবেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে হেল্পটা হয় সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা টপিকের উপর একটি করে যখন ক্লাস নেওয়া হচ্ছে, প্রত্যেকটা টপিকের উপর আপনাকে 2 ঘন্টা ধরে পড়ানো হচ্ছে, আপনার প্রত্যেকটা টপিকের উপর 25 কোশ্চেন আপনার ক্লাসে করাচ্ছি, 75 কোশ্চেন আপনাকে আমরা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এবং পরের দিন আবার সেটার উপর কুইজ থাকতেছে, আপনি না পড়ে যাবেন কোথায়?
আপনার অবশ্যই প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনাকে অ্যাডমিশন টেস্টে খুবই ইজিলি একটা প্রেফারেবল রেজাল্ট নিয়ে আসতে সাহায্য করবে। শুধুমাত্র চান্সটাই আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য একটা ডিসেন্ট স্কলারশিপ পাওয়া। তো সেক্ষেত্রে যদি আপনি একটা স্কলারশিপ অবটেইন করতে চান, কিউইডি হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। পরবর্তী টপিকে যদি চলে যাই, টিউশন ফিজ নিয়ে এখন কথা বলবো। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ রাইট নাও, নট দ্য মোস্ট বাট ওয়ান অফ দ্য। তো আর্কিটেকচার, এই যে আর্কিটেকচারের ক্ষেত্রে যদি আমি বলি 170 ক্রেডিট, আপনাকে আমি একটু সহজ হিসাব বুঝিয়ে দিই। হিসাবটা তাহলে যদি আপনার মাথায় থাকে, আপনি নিজে যে কোনো সাবজেক্টের হিসাবটা বের করতে পারবেন। পার ক্রেডিট নর্থ সাউথের কস্ট হচ্ছে 6,500 টাকা। এখানে যে আমি ক্রেডিট দেখাবো, এই প্রত্যেকটা ক্রেডিটের মূল্য 6,500 টাকা, এবং পার কোর্স আপনার ক্রেডিট থাকে 3টা। একটা কোর্সে 3টা করে ক্রেডিট থাকে, অর্থাৎ একটা ক্রেডিটের মূল্য 6,500 টাকা, একটা কোর্সের মূল্য হচ্ছে আপনার 19,500 টাকা, যেটা 2016 সালের পর থেকে এই পর্যন্ত আর চেঞ্জ করা হয়নি। সো বিবিএ ব্যাচেলর অফ আর্কিটেকচার, যেখানে আপনার 170 ক্রেডিট, টোটাল এস্টিমেটেড কস্ট হচ্ছে 12,75,000 টাকা। এবং এটা আপনার যত হিডেন কস্ট আছে, হিডেন চার্জেস আছে, সেগুলো ধরেই আপনার বলা হয়েছে। কিন্তু ইন কেস যদি আপনি রিটেক খান, অর্থাৎ আপনার কোনো একটা সেমিস্টারে যদি আপনার রেজাল্ট খুব খারাপ আসে, আপনার সেই কোর্সটা যদি আবার রিটেক নেওয়া লাগে, সেক্ষেত্রে এই কস্টটা বেড়ে যাবে। রিটেক কস্ট এখানে ধরা হয়। আপনার কম্পিউটার ল্যাব ফি, আপনার স্টাডি হল ফি, লাইব্রেরি ফি, সব ফি ধরে আর কি যতটা হয় এস্টিমেটেড, সেটা এখানে কাউন্ট করা হয়েছে। বিবিএ আর্কিটেকচারের ক্ষেত্রে, ব্যাচেলর অফ আর্কিটেকচারের ক্ষেত্রে 12,75,000, বিবিএ এর ক্ষেত্রে 120 ক্রেডিট 9,29,000 টাকা, এবং সিএসসির ক্ষেত্রে 130 ক্রেডিট 9,94,000 টাকা। সিইই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 149 ক্রেডিট 11,17,500 টাকা। ট্রিপল ই এর ক্ষেত্রে 130 ক্রেডিট 9,94,000 টাকা, এবং এমএজি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, সেটার ক্ষেত্রে আপনার 130 ক্রেডিট 9,94,000 টাকা। ভাইয়া ক্রেডিট বলতে কি বোঝানো হচ্ছে? জি, আরেকবার কাইন্ডলি বলবেন। ক্রেডিট বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এই ক্রেডিটটা হচ্ছে আপনার প্রত্যেকটা কোর্সে আপনি ঠিক কতগুলো আর কি টপিক, মানে আপনার কতগুলো টপিক আপনি শেষ করতেছেন। এই ক্রেডিটটা হচ্ছে নর্থ সাউথের যে বিষয়টার উপর ডিপেন্ড করে আপনার পড়াশোনাটা আগায়। নর্থ সাউথের একটা কোর থিং। আপনি এখানে যদি কোর্স হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি আরো সহজভাবে বুঝতে পারবেন যদি আমি কোর্স হিসেবে বুঝাই। যেমন বিবিএ তে 120 ক্রেডিট, এবং আপনাকে আমি অলরেডি বলেছি পার কোর্সে 3টা ক্রেডিট থাকে, অর্থাৎ বিবিএ তে 40টা কোর্স আছে। এই 40টা কোর্স আপনি যদি ধরেন পার সেমিস্টার যদি আপনি 3টা করে কোর্স নেন, তাহলে আপনার বছরের শেষ হবে 9টা কোর্স। সেক্ষেত্রে আপনি 40টা কোর্স কত দিনে শেষ করবেন, আপনি ইজিলি একটা এস্টিমেটেড মানে মান বের করতে পারবেন। এবং কোর্স ভ্যালু হচ্ছে 19,500 টাকা। যেমন আমি যদি আমার কথা বলি, বর্তমানে আমি এই সেমিস্টারে আমি স্প্রিং 25 সেমিস্টার পড়াশোনা করতেছি বর্তমানে। তো এই সেমিস্টারে আমি কোর্স নিয়েছি 4টা, আমার টিউশন ফি এসেছে 85,000 টাকা। তো আপনি হয়তো মানে আন্দাজ করতে পারছেন যে কিভাবে আর কি নর্থ সাউথের এই হিসাবটা করা হয়। 4টা কোর্সে আমার টোটাল জাস্ট কোর্স ফি আর কি, যেটা আমি 19,500 টাকা যদি কাউন্ট করি, তাহলে আমার আসার কথা ছিল 78,000 টাকা, এবং বাকি যে আমার 7,000 টাকা সেটা হচ্ছে আমার বিভিন্ন ফিজ, কম্পিউটার ল্যাব ফি, লাইব্রেরি ফি, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী টপিকে যদি চলে যাই, আপনার বিএ ইন ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনার 123 ক্রেডিট 9,48,500 টাকা। ইকোনমিক্স এর ক্ষেত্রে 120 ক্রেডিট 9,29,000 টাকা, যেটা টোটালি বিবিএ সমান, ইকোনমিক্স এবং বিবিএ তে সমান খরচ। এলএলবি এর ক্ষেত্রে 130 ক্রেডিট 9,94,000 টাকা। এটা অলরেডি কেউ জানতে চেয়েছিলেন, আপনার জন্য এটা আরেকবার চলে এসেছে। তো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 120 ক্রেডিট 9,29,000 টাকা। ফার্মাসি এর ক্ষেত্রে 199 ক্রেডিট, যেটা হচ্ছে নর্থ সাউথের সবচেয়ে বেশি সময় ধরে পড়া একটা সাবজেক্ট, মানে প্রফেশনাল ফার্মাসি। অলরেডি বলেছি আমি 5 বছরের একটি কোর্স। তো এটা 199টা ক্রেডিট, এবং এটা সবচেয়ে এক্সপেন্সিভ সাবজেক্ট নর্থ সাউথের, যেটা 14,86,500 টাকা লাগে টোটালি শেষ করতে 4 বছর। এটা নিয়ে কেউ একজন কোশ্চেন করেছিলেন, আই হোপ আপনি আনসারটা পেয়েছেন। ভাইয়া এই যে কস্টটা, এটা কি ফার্মেসি, এটা কি 4 বছরের কস্ট না 5 বছরের কস্ট? 5 বছরের কস্ট, টোটাল কস্ট 5 বছরের। মানে এই 4,86,000 এটা হলো 5 বছরের কস্ট। জি, আপনি ফার্মেসিতে মানে ভর্তি হয়ে একদম বের হওয়ার আগ পর্যন্ত আপনার কত কস্ট হতে পারে সেটার একটা এস্টিমেশন, এবং পাশাপাশি যদি আপনি রিটেক খান, সেটার দায় কিন্তু আমাদের না, সেটাই কিন্তু কস্ট বেড়ে যাবে। নর্থ সাউথে রিটেক ব্যবসা চলে, এটা অস্বীকার কেউ করবে না। 2জন হাত তুলেছেন, একটু কাইন্ডলি বলবেন কি বলতে চান। সেশনের পরে কি আমরা স্লাইডস গুলো পাবো? জি, আপনাদের প্রোভাইড করা হবে। আপনারা তো একটি লিংকের মাধ্যমে এই যে আজকে যে মানে
মিটের লিঙ্কটা আপনারা পেয়েছেন না, যেটার মাধ্যমে সেখানে প্রোভাইড করে দিবেন। তাও বেটার হয় আর কি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আমরা অনেক অলস মানুষ, মানে আমরা বলতে আপনাদের কথা বলছি আর কি, আপনারা অনেক অলস মানুষ, দেখা যায় সবসময় স্লাইডস ওপেন করে নাও দেখতে পারেন। স্ক্রিনশটটা গ্যালারিতে থাকলে মাঝে মধ্যে গ্যালারিতে ঢুকলে আপনার দেখা হবে, তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে 130 ক্রেডিট 9,94,000 টাকা, এবং বায়োটেকনোলজি এন্ড বায়োকেমিস্ট্রিতে 130 ক্রেডিট 9,94,000 টাকা। ভাই নর্থ এবং- সাউথে সিএস নাই? জি, নর্থ সাউথে সিএস নাই? সাইবার সিকিউরিটি না, না কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সও নেই, আছে হচ্ছে সিএসই। আচ্ছা ভাই, আমরা একটা সেমিস্টারে সর্বোচ্চ কতগুলো ক্রেডিট নিতে পারি? আপনার জাস্ট যদি আপনি কোর্সের কথা বলেন, ক্রেডিট হচ্ছে আপনার ক্রেডিট লিমিট হচ্ছে 15। আচ্ছা, আগে মেবি 13 ছিল, হয়তো বা কিছুটা বাড়ানো হয়েছে আর কি, এখন তো আমরা ট্রাই সেমিস্টারে চলে এসেছি। ভাইয়া এবং আপনার এবার কি নন ক্রেডিট ল্যাব বা নন ক্রেডিট কোর্স, অনেকগুলো থাকে নন ক্রেডিট কোর্স, যেগুলো কোর্স ঠিক আছে আপনার টাকা ঠিকই দেওয়া লাগবে, কিন্তু ক্রেডিট কাউন্ট হবে না, ওইগুলো আপনি যত খুশি নিতে পারবেন, ওইখানে কোনো বাধ্যবাধকতা নেই। ভাইয়া এবার ব্যাচেলর অফ ফার্মেসিতে কি এইচএসসি 23 ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে? জি পারবেন, যেহেতু এখনো এইচএসসি 25 এলিজিবল হয়নি পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার হিসেবে আপনারাই আছেন, সো এইচএসসি 23 অ্যাপ্লাই করতে পারবে, এন্ড দিস ইজ ইউর লাস্ট চান্স। হয়তোবা ফলের আগে এইচএসসি 25 চলে আসতেও পারে, আই এম নট শিওর, অ্যাকচুয়ালি ফলের আগে হয়তো আসবে না, স্প্রিং এর আগে চলে আসবে, 100% চলে আসবে। সো চেষ্টা করুন এবারই অ্যাপ্লাই করে ফেলার। ভাইয়া যে ওকে, পরের স্লাইডে যে চলে যান। টপ 10 থাকতে হলে কি করতে হবে আর কিভাবে প্রিপারেশন নিতে হবে এই ব্যাপারে বলুন। ওকে, সেটা নিয়ে এখন আমরা আর কি কথা বলবো। এটা নিয়ে অলরেডি অনেকে আপনারা প্রশ্ন করেছেন, সবারই অধীর আগ্রহের জায়গা, সেটা হচ্ছে নর্থ সাউথ স্কলারশিপ এন্ড ওয়েভার। শুরুতেই আমি একটা কথা বলে দিই, নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেটা কিনা স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় যে অনিচ্ছা প্রকাশ করে, মানে তারা আর কি স্কলারশিপ এবং ওয়েভার খুব একটা বেশি দিতে চায় না। তার প্রধান কারণ এনএসইউ ইজ আ বিজনেস অর্গানাইজেশন। আমি যদি একটু জাস্ট উদাহরণ দিই, এটা আমি অফ দ্য টপিক কথা বলছি, অফ দ্য টপিক, অফ দ্য রুলস সবকিছু পার্সোনালি বলছি। ইন মাই অপিনিয়ন অবভিয়াসলি ব্র্যাক হচ্ছে রান বাই আ চ্যারিটি। ব্র্যাকের কিন্তু আপনার টিউশন ফিজের পাশাপাশিও তাদের এক্সট্রা ইনকাম আছে, সেটার আলাদা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু নর্থ সাউথ কিন্তু শুধুমাত্র একটি ইউনিভার্সিটি হিসেবে এখানে আছে। সো নর্থ সাউথের ক্ষেত্রে দেখা যায় যে এই ইউনিভার্সিটি বিজনেস ছাড়া অন্য কোনো কিছু নেই, তো তারা স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কার্পণ্য বোধ করে, কিন্তু স্কলারশিপ অবশ্যই পাওয়া যায়, এবং নর্থ সাউথে স্কলারশিপ পাওয়াটা সোনার হরিণের মতো। কিভাবে পাবেন সেটাই এখন আপনাদের গাইড করছি। ফার্স্ট অফ অল ভর্তি পরীক্ষা। জি কোশ্চেন ছিল স্যার। জি জি অবশ্যই বলেন। স্যার আমার ফিজিক্স হলো স্যার বি আসছে, এখন স্যার আমি কি ফার্মাসিতে অ্যাপ্লাই করতে পারবো? কেমিস্ট্রি আর ম্যাথে এ প্লাস আছে। আপনার বি আসছে কি এইচএসসি তে? জি জি। না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার মিনিমাম এ গ্রেড লাগবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো নর্থ সাউথ ইউনিভার্সিটি আপনার প্রথম এই যে ভর্তি পরীক্ষাটা যে হবে সামনে, সেই ভর্তি পরীক্ষা যদি আপনি টপ 10 র্যাঙ্ক করতে পারেন, আপনি 100% স্কলারশিপ পাবেন, যেটা কিনা পুরোপুরি ফ্রি। আপনি 4 বছর পড়াশোনা করে বের হয়ে যাবেন, আপনার একটা টাকাও দিতে হবে না, পুরোপুরি ফ্রি যদি আপনি টপ 10 র্যাঙ্ক করতে পারেন। এবং সেখানে আপনার সিজিপিএ 3.25 মেনটেন করতে হবে মাস্ট। কোনো একটা সেমিস্টারেও যদি আপনার 3.25 এর নিচে সিজিপিএ চলে যায়, তাহলে কিন্তু আপনার আর এই স্কলারশিপ থাকবে না, আপনার তখন অবশ্যই পরবর্তী সেমিস্টার গুলো টাকা দিয়ে পড়তে হবে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। এবং পরবর্তী 100 জন যারা, অর্থাৎ ফার্স্ট টপ 10 এর পরে পরবর্তী যারা 100 জন আছেন, তারা হচ্ছে 50 থেকে 75% স্কলারশিপ পাবেন, এবং প্রতি সেমিস্টার আপনার সিজিপিএ মেনটেন করতে হবে 3। একই পরিবারের 2 জন ভার্সিটিতে পড়লে আপনারা দুইজনই 25% ডিসকাউন্ট পাবেন, এবং প্রতি সেমিস্টার 2.75 সিজি মেনটেন করা লাগবে, যেটাকে আমরা বলে থাকি সিবলিং স্কলারশিপ, যেটা আমি বর্তমানে এনজয় করতেছি আপাতত। আমার বোন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সিএসসি ডিপার্টমেন্টে, সো আমরা দুইজন আর কি 25% করে স্কলারশিপ পেয়ে থাকি। তো পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোটায়, আচ্ছা আরেকটা বিষয় যদি আমি বলে দিই, এই সিবলিং স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মানে ফার্স্ট ব্লাড হতে হবে। যদি আপনার কাজিন পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কলারশিপটা পাবেন না, অবশ্যই আপনার ভাই বোন পড়াশোনা করতে হবে। একই পরিবার 2 জন, আপনার হাজবেন্ড ওয়াইফও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একই পরিবারে 2 জন হতে হবে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে 100% স্কলারশিপ, এবং মুক্তিযোদ্ধা কোটাটা শুধুমাত্র ফর দেয়ার ওন সান, ফার্স্ট ব্লাড। সেকেন্ড ব্লাডের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা প্রযোজ্য হবে না।
ফার্স্ট ব্লাডে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা পাবে এবং তারা 100% স্কলারশিপ পাবে, কোনো টাকা পয়সা আপনাদের দিতে হবে না, কিন্তু পার সেমিস্টার 2.75 সিজি মেনটেন করা লাগবে। কোন সেমিস্টার যদি আপনার সিজি ডাউন করে তাহলে আপনি আর এই স্কলারশিপটা উপভোগ করতে পারবেন না। তাছাড়াও গরিব এবং মেধাবী স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য রয়েছে ফিনান্সিয়াল এইড এর সুবিধা। ফিনান্সিয়াল এইড এর ক্ষেত্রে আপনাদের একটি মানে নির্দিষ্ট সিজি মেনটেন করা লাগে 2.75, এবং আপনাদেরকে আর কি কিছু প্রমাণ দেখানো হবে, যে দেখানো লাগবে আর কি অথরিটিকে, যে আপনি কেন বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ার ক্ষেত্রে স্ট্রাগল করছেন। তারা যদি সেটা নিয়ে টোটালি স্যাটিসফাইড হয় তাহলে আপনার আর মানে কিছুটা আর কি ওয়েভার করে দেওয়া হবে, আপনার টিউশন ফি কমিয়ে দেওয়া হবে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এই টপিক থেকে কোনো কোশ্চেন্স আছে? ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে যেরকম জিপিএ 5 দুইটাতেই থাকলে এইচএসসি এবং এইচএসসি তে ওরা 25% স্কলারশিপ দেয়, নর্থ সাউথে কি এরকম কোনো স্কলারশিপ নাই? আচ্ছা, আই এম রিয়েলি সরি, আমার মাইকটা অফ করে আমি কথা বলছিলাম। তুমি কাইন্ডলি আরেকবার কোশ্চেনটা করতে পারবা? ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে যেরকম এইচএসসি এবং এসএসসি তে জিপিএ 5 থাকলে মানে দুটাতেই 5 থাকলে ওরা 25% ওয়েভার দেয়, তো এখানে কি নর্থ সাউথে এরকম কোনো ওয়েভার নাই? না না, নর্থ সাউথ এই যেটাই আমি তখন অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা ইঙ্গিত করার চেষ্টা করেছি। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে একটা ছোটখাটো ওয়েভার আছে। যেমন এআইইউবি তে আপনার ফার্স্ট সেমিস্টারটা ফ্রি, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ওয়েভার দেওয়া হয়, কিন্তু একমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটি যাদের এই রেজাল্ট নিয়ে কোনো যাই আসে না, তারা কোনো প্রকার ওয়েভার প্রদান করে না। আপনি যদি গোল্ডেন পেয়ে থাকেন, আপনি স্কলারশিপও পেয়ে থাকেন এসএসসি এইচএসসি তে, তাদের এটা যায় আসবে না। আপনি অ্যাডমিশন টেস্টে কি করবেন সেটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে জাজ করবে, নট বাই এসএসসি এন্ড এইচএসসি। আচ্ছা ভাই, ফিজিক্সে এ মাইনাস থাকলে সিএসসি সাবজেক্ট নিতে পারবো? কিসে এ মাইনাস আরেকবার যদি কাইন্ডলি বলতে? ফিজিক্সে। ফিজিক্সে এ মাইনাস, জি জি পারবেন। আপনার ফিজিক্সে মিনিমাম গ্রেড হচ্ছে বি, সিএসসি এর ক্ষেত্রে মিনিমাম গ্রেড থাকবে বি। ধন্যবাদ ভাই। তো পরবর্তীতে যদি আমি চলে যাই, ভাইয়া এইচএসসি 22 কে এক্সাম দিতে পারবে? জি পারবে, লাস্ট 3 ইয়ার্স পারবে উইদাউট ফার্মেসি। ফার্মেসি ডিপার্টমেন্টে পারবেন না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে পারবেন। আচ্ছা থ্যাংক ভাইয়া ইউ। ফার্মেসি ডিপার্টমেন্টে জি ভাইয়া ফার্মেসি ডিপার্টমেন্টেরটা কি শিওর যে এবার এইচএসসি 23 পরীক্ষা দিতে পারবে? কারণ আমি তাদের অফিসে কল দিছিলাম, তারা আমাকে একবার বলছে যে পরীক্ষা দিতে পারবে না, শুধু 24 ব্যাচ পরীক্ষা দিতে পারবে। আরেকবার যখন কল দিছিলাম তারা বলছে যে আপনার সার্কুলারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তারপর আমরা দেখে বলতে পারবো। জি, এটা হচ্ছে কথা, যে তারা মানে মেইন কথা হচ্ছে অফিসে যারা বসে তারা কিন্তু অ্যাকচুয়ালি ল মেকার্স না। মানে অ্যাকচুয়ালি আপনি যাদের সাথে আর কি মানে কথা বলেন, ল মেকার্সরা আরো হাইয়ার স্টেজে থাকে, যারা অ্যাকচুয়ালি এই নিয়মগুলো বানায়। সো আপনার সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে, আপনি জাস্ট সেখানে একবার চোখ বুলিয়ে দেখে নেন, তাহলে আপনি আরো ভালো আইডিয়া পেয়ে যাবেন। আপনার কিন্তু আজকে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, আপনারা অনেকেই হয়তো জানেন না, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। So, সিলেক্ট করা যায় না এখানে। জি কাইন্ডলি আরেকবার যদি বলতেন ভাইয়া। ওই যে অ্যাপ্লিকেশনের এখানে আমি আন্ডারগ্রেডে যে ক্লিক করব, এটা ক্লিক করা যায় না। আচ্ছা হ্যাঁ, এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন, যার কারণ হচ্ছে তারা অ্যাপ্লিকেশন স্টার্ট করার কথা ছিল হচ্ছে 21 ফেব্রুয়ারি থেকে, মানে আফটার 21, কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আগে আগে, কিন্তু সার্ভারটা একটু জ্যাম আছে, অনেকে পারছেন আবার অনেকে পারছেন না। কিন্তু ধরে নেন যে 2-1 দিনের মধ্যে এই প্রবলেম ঠিক হয়ে যাবে, তো 2-1 দিন পর আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা ভাইয়া যে অ্যাডমিশন টেস্ট বাদে অ্যাডমিশন টেস্টের যে স্কলারশিপটা বললেন, এটা পরে কি আর কোনো স্কলারশিপ নাই যে রেগুলার যে না, এই যে এইটাও আমার সেই ব্যবসা প্রতিষ্ঠান, নর্থ সাউথকে ব্যবসা প্রতিষ্ঠান বলার একটা অন্যতম বড় কারণ। আপনি পরবর্তীতে খুব ভালো সিজি মেনটেন করেন, আপনার সিজি 3.5 এর উপরে থাকলো, আপনি কোনো স্কলারশিপ পাবেন না তার উপর, সেটার উপর ডিপেন্ড করে কোনো স্কলারশিপ আপনি পাবেন না। অ্যাডমিশন টেস্টেরটাই স্কলারশিপ লাস্ট। জি, পরবর্তী আপনি বিভিন্ন ধরনের ওয়েভার পেতে পারেন, যেমন যে সিবলিং স্কলারশিপ, আপনার ভাই বোন পড়লে সেটা পেতে পারেন, বা ফিনান্সিয়াল এইড আপনি ইউজ করতে পারেন যদি আপনার স্ট্রাগলিং পিরিয়ড চলে, এগুলো আপনি পেতে পারেন, কিন্তু স্কলারশিপ কোনো দিবে না তারা। আচ্ছা ভাই, যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে একটু বুঝিনি ভাইয়া, আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না। ইকোনমিক্স ডিপার্টমেন্ট, জি ইকোনমিক্স ডিপার্টমেন্টে মানে ডিপার্টমেন্টটা ফ্যাকাল্টি কেমন, গ্রেডিং দেয় কিভাবে? ইকোনমিক্স ডিপার্টমেন্ট হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অনেক ভালো একটা ডিপার্টমেন্ট, আমি অলরেডি বলেছি এটা হচ্ছে এসবিই এর আন্ডারে। নর্থ সাউথের এই বিজনেস স্কুল, যেটা স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, এই বিজনেস স্কুলটা বাংলাদেশের অন্যতম ভালো একটা বিজনেস স্কুল এবং বিশ্বব্যাপী এটার খুবই চাহিদা রয়েছে। সো ইকোনমিক্স যেহেতু এই বিজনেস স্কুলের আন্ডারে, অর্থাৎ এটা খুবই ভালো একটা সাবজেক্ট। পরবর্তীতে ভাইয়া অন্য কেউ একজন একটি কোশ্চেন করেছিলেন, আমি সঠিক শুনিনি কোশ্চেনটা।
স্যার ওই অ্যাডমিশন ফর্মটা স্যার আমি ওই ভাইয়া নর্থ সাউথ আচ্ছা ভাইয়া যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিনলে হবে না? জি কি কিনতে চাচ্ছেন? ওই না, অ্যাডমিশন অ্যাডমিশন ফর্মটা ফর্মটা আর কি। আপনাদের অনলাইনে আপনার সাবমিট করতে হবে, অনলাইনে সেটা পূরণ করতে হবে। ভার্সিটি থেকে কোনো ধরনের অফলাইন প্রোভাইড করা হবে ভাইয়া অ্যাপ্লাই কি আজকে থেকে শুরু হয়েছে? জি আজকে জি থেকে কি জি অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেশন শুরু স্টার্ট হয়েছে? হয়ে গেছে। মানে অ্যাপ্লাই করতে পারবো আজকে থেকে? আজকে থেকে করতে পারবেন টিল এপ্রিল 8, বাট আজকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে তাদের, আমি নিজেও খেয়াল করেছি বিষয়টা। সো 2-3 দিনের মধ্যে এটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আপনার এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত সময় আছে, আপনি যে কোনো এক সময় জাস্ট অ্যাপ্লাই করে নেবেন। ভাইয়া অন্যান্য ইউনিভার্সিটিতে দেখলাম যে ফার্মেসির জন্য ক্রেডিট সংখ্যাটা নর্থ সাউথ থেকে অনেক কম। এখন নর্থ সাউথে কি এটা 4 ইয়ার নাকি 5 ইয়ার? 5 ইয়ার, এটা আমি অলরেডি রিপিট করেছিলাম যে ভাইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্রেডিটটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে ফার্মেসিটা হচ্ছে প্রফেশনাল ফার্মাসি ডিগ্রি, যেটা কিনা একটি 5 বছরের কোর্স, 199 ক্রেডিট অ্যাকচুয়ালি। এন্ড এটা কিন্তু নর্থ সাউথের সবচেয়ে এক্সপেন্সিভ কোর্স। ভাইয়া নর্থ সাউথ আচ্ছা ভাইয়া এক্সাম দিবেন স্যার জি বুঝিনি একটু। এক্সাম দিবেন তো 100 যাদেরকে জিপিএ 10 থাকার দরকার নাকি এমনি নরমালি 8 থাকলেও মানে এই ওয়েবারটা দেওয়া যাবে 25% বা 75% বা 100%? ওয়েবারের ক্ষেত্রে আপনার জিপিএ বিন্দু মাত্র ম্যাটার করবে না। আপনার যদি জিপিএ 5 ও না থাকে, দুইটার একটাতে এসএসসি এইচএসসি কোনোটাতে জিপিএ 5 না থাকে, বাট আপনি এলিজিবল হন এক্সাম দেওয়ার ক্ষেত্রে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি এক্সামে ভালো করলে আপনার স্কলারশিপ দিবে। এক্সামের ক্ষেত্রে মানে টপ ওয়েবারটা পাবো? জি আচ্ছা এইরকম, আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া 5 বছরের কোর্সের জন্য হায়ার স্টাডির জন্য ধরেন ইউকে বা ইউএস এর জন্য কি কোনো বিডি এই পিএইচডি বা ডক্টর অফ ফার্মা এরকম কি কোর্স করা যাবে? বা নর্থ সাউথ থেকে? না নর্থ সাউথ মানে বাইরে যাওয়ার ওই স্কোপ তো আছে মনে হয়। জি জি, সেটা নিয়ে আমি একটু পরে আর কি নিজে থেকেই কথা বলবো। আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স বা আমার বোনের কিছু এক্সপিরিয়েন্স, সে বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টের লাস্ট সেমিস্টারে, সে হয়তো বা এই বছরই বাইরে চলে যাবে। তো ওর এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা আর কি আপনাদের বলবো, আশা করি এটার আনসার আপনি তখনই পেয়ে যাবেন। ভাইয়া ব্রাকে আচ্ছা কি ভাই, জিপিএ 5 থাকলে 25% স্কলারশিপ পাবো, মানে আর কোনো শর্ত নাই? ব্র্যাকেট জি ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের নিজেদের ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে। অ্যাকচুয়ালি অনেস্টলি যদি বলি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ব্র্যাকের ক্ষেত্রে আমার জ্ঞানটা একটু সীমিত। তো আপনি যদি সেই ভিডিওটা একবার দেখে নেন আপু, আপনি খুব ইজিলি এই বিষয়টা বুঝতে পারবেন যে ব্র্যাকে অ্যাকচুয়ালি কি কি ক্রাইটেরিয়া। ব্র্যাকের ওয়েবসাইটে তো কোথাও লেখা ছিল না যে এরকম কিছু, ওখানে ছিল যে 3.7 সিজিপিএ থাকলে তখন স্কলারশিপ দিবে, আর যারা আপনি প্রথম একবার এই ভিডিওটা দেখে নেন, 4 জনকে হচ্ছে দিবে। আপনি একবার ওই ভিডিওটা দেখে নেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড সব ধরনের কোশ্চেনের আনসার। আপনি একবার ভিডিওটা দেখলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এখন। আচ্ছা ভাই, সিএসসি সাবজেক্ট পেতে হলে অ্যারাউন্ড কত মার্ক থাকা লাগবে? সিএসসির ক্ষেত্রে যদি আমি বলি, নর্থ সাউথে আপনার, আমি শুধুমাত্র ম্যাথেরটা বলি তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন, কারণ ইংলিশেরটা সিএসসি তে কম ম্যাটার করে, ম্যাথটা বেশি ম্যাটার করে। ম্যাথে আপনার 50 কোশ্চেন মানে 50 মার্কসের একটা পরীক্ষা হয়, এবং সেখানে যদি আপনি অলমোস্ট অ্যারাউন্ড মানে 35 প্লাস তো মাস্ট, আপনি যদি 40 প্লাস অবটেইন করতে পারেন, অ্যারাউন্ড 40 অবটেইন করতে পারেন, আপনি নিজেকে সেফ বলে গণ্য করতে পারবেন। জি ভাই। ওকে, তো ফার্মেসির ক্ষেত্রে কত নাম্বার লাগবে সাবজেক্ট কনফার্মের জন্য ফার্মেসির ক্ষেত্রে? ফার্মেসির ক্ষেত্রে ভাই অনেক বেশি। আপনার যদি 120 মার্কের পরীক্ষা আপনাদের টোটাল, আপনি যদি 100 এর নিচে থাকে, আপনি ফার্মেসি খুব একটা আমরা বলবো না যে সেফ চয়েস হবে। 90 প্লাস তো মাস্ট, 90 নিচে থাকলে ফার্মেসি অসম্ভব পাওয়া। কিন্তু তাও আর দেখা যায় যে কোশ্চেন হার্ড হয়, সবারই পরীক্ষা খারাপ হয়, সেক্ষেত্রে আমি বলবো 90 প্লাস এবং 100 প্লাস হচ্ছে টোটালি সেফ যে কোনো কোশ্চেনে। এলএলবির জন্য কি সেম? জি, ফার্মেসি এন্ড এলএলবি সেম ক্রাইটেরিয়ায় আমি ধরতেছি, কারণ দুইজনেরই সিট অতিরিক্ত কম এবং দুইজনেরই চাহিদা অতিরিক্ত বেশি। যে ওয়েবারটা আছে এটা কি ফার্স্ট সেমিস্টার থেকেই শুরু হয়? জি, ফার্স্ট সেমিস্টার থেকে। ওকে, সো এখন যারা টপ 10 থাকে তাদের রেজাল্ট কি হবে? জি হ্যালো, যারা টপ 10 এ থাকে তাদের রেজাল্ট কি হবে? আমি কোশ্চেনটা 120 এর মধ্যে, বাট আমি আপনাকে ব্যাখ্যা করে দিয়েছি। টপ 10 এর ক্ষেত্রে হচ্ছে আপনার 100% স্কলারশিপ দেওয়া হবে এবং আপনার সিজিপিএ 3.25 মেইনটেইন করতে হবে টিল দ্য এন্ড। কোনো একটা সেমিস্টার যদি আপনার সিজিপিএ ড্রপ করে 3.25 এর নিচে এভারেজ সিজিপিএ, সেক্ষেত্রে আপনার আর কি এই স্কলারশিপটা থাকবে না। টিল দ্য এন্ড যদি আপনি কত মার্ক থাকতে পারবো, স্কলারশিপ নিয়ে বের হতে পারবেন। কত মার্ক ইয়ে করলে মানে টপ 10 এ থাকতে পারবো ওইটা?
আপনার ওইটা অলমোস্ট 110 বা 110 প্লাস, কারণ টপ 10 যে কোনো 10 এটা খুবই কম। 120-এর পরীক্ষা যদি আপনি 110-এর উপরে পান সেক্ষেত্রে হয়তো একটা চান্স থাকবে। ওইরকম প্রিপারেশনের জন্য কোন কোর্স বেস্ট হবে, বা আপনাদের কি এরকম আছে টপ 10 এর মধ্যে, বা এটা এত নিয়ে বছর আজকে আমরা কথা বলবো। আমরা আর কি নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে, আচ্ছা আমি একটু জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিই। আমাদের বর্তমানে একটি কোর্স আছে যেটা হচ্ছে স্কলারশিপ প্রিপারেশন ব্যাচ। অর্থাৎ এই ব্যাচটা আপনাকে এতটা প্রেসার দিয়ে পড়াবে, আপনাকে এতটা বেশি ডেডিকেশনের সাথে পড়াবে যে এই ব্যাচটার মেইন লক্ষ্য হচ্ছে আপনার একটা স্কলারশিপ পাওয়ানো, নট লাইক শুধু চান্স পাওয়া। সো আপনার টপ 10-এ যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনার একটা স্কলারশিপ পাওয়া লাগবে। স্কলারশিপ প্রিপারেশন ব্যাচটা হবে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি কোর্স। আমি বলবো আপনাদের উচিত এটা করা, কারণ দেখেন আপনি নর্মাল কোর্স করলেও আপনি চান্স পাচ্ছেন, এই কোর্স করলেও চান্সটা আপনার খুব একটা অসুবিধা হবে না। দেখা যায় যে চান্স পাওয়াটা আমরা পেয়ে যাই, স্কলারশিপটা সবাই পাই না। আমার ভয়েসটা ইকো হচ্ছে, কেউ একজন মাইক অন করে তো কাইন্ডলি মাইকটা একটু অফ করবে। ওকে, হ্যালো হ্যালো, ওকে ঠিক আছে। সো স্কলারশিপটা মেইন, মানে এখানে আমাদের অবটেইন করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই এই ব্যাচটায় আপনাদের ভর্তি হওয়াটা আমি সাজেস্ট করব, কারণ এই ব্যাচে ভর্তি হলে আপনারা চান্স পাওয়ার পাশাপাশি এমন একটা গাইডলাইন পাবেন যেটা কিনা আপনাকে স্কলারশিপ অবটেইন করতে খুব সাহায্য করবে। এবং 10 লাখ টাকা দিয়ে যদি আমি বিবিএ পড়তে যাই, 10 লাখ টাকা কোনো মুখের কথা না, আর সেখানে একটা স্কলারশিপ থাকলে সেটা আমাকে অনেক বেশি সাহায্য করবে, এটা আপনারা বুঝতে পারছেন। সো দিস ইজ ইউর কাপ অফ। Yes, sir. Your credit course কোর্সের দাম সেমিস্টার এটার মানে খরচ মানে কস্টে কিভাবে কাউন্ট করা হয়? আচ্ছা, আপনি কোন সাবজেক্টে এক্স্যাক্টলি জানতে যাচ্ছেন যদি বলতেন তাহলে আমি BBA। এক্স্যাক্ট ওটা। ওকে, যেমন বিবিএ তে আপনি দেখতে পাচ্ছেন 120টা ক্রেডিট। 120টা ক্রেডিট আপনার প্রতি ক্রেডিট হচ্ছে 6500 টাকা, এবং 3টা ক্রেডিটে একটা কোর্স হয়। টোটাল 40টা কোর্স, আপনার 3টা ক্রেডিট একটা কোর্স ফি হচ্ছে 19500, ওই যে 6500 গুণ 3 আর কি। সো টোটাল 120 কে আপনি 6500 দিয়ে গুণ করলে আপনার পাচ্ছেন হচ্ছে 9,29,000। একটু কম পাবেন, ওই যে আপনার যেটা আর কি আমাদের এডিশনাল ফিস থাকে, সেই ফিস গুলোকে একসাথে কাউন্ট করে 9,29,000 কাউন্ট করা হয়। এটা হচ্ছে আপনার বিবিএর এস্টিমেটেড কস্ট। ক্রেডিট ফি 6,500, কোর্স ফি 19,500। ক্লিয়ার আপু? ফার্মেসিতে একটু স্যার। বলবেন? ফার্মেসিটা বলবো? আচ্ছা, ফার্মেসিতে হচ্ছে আপনার 199 ক্রেডিট, টোটাল 199টা ক্রেডিট বা 200 ক্রেডিট আপনি বলতে পারেন। সেম প্রাইস 6,500, সবগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ক্রেডিট প্রাইস সেম 6,500, এবং কস্ট হচ্ছে 14,86,500 টাকা এস্টিমেটেড মিনিমাম কস্ট। এটা কি অবশ্যই আপনার ধরে নিতে হবে মিনিমাম কস্ট। যদি আপনি স্কলারশিপ না পান সেক্ষেত্রে কেন, কারণ অবশ্যই আপনার রিটেক থাকতে পারে এটার উপরে। আপনি যদি রিটেক খান সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি পড়াশোনা ঠিক মতো না করেন আপনার রিটেক আসতেই পারে। সো রিটেকের ক্ষেত্রে দেখা যাবে আপনার খরচটা আরো বেড়ে যাবে। আচ্ছা ভাইয়া, অন্যান্য ইউনিভার্সিটি হচ্ছে বি ফার্ম। ভাইয়া, অন্যান্য ইউনিভার্সিটিতে ডিগ্রিটা হচ্ছে বি ফার্ম মানে ব্যাচেলর অফ ফার্মেসি। এখানে নর্থ সাউথের যেটা সেটা প্রফেশনাল। এখন বিদেশে যেটা আছে এখন ডি ফার্ম, যেটা ডক্টর অফ ফার্মেসি। এখন নর্থ সাউথ থেকে যদি আমরা এই প্রফেশনাল বি ফার্মটা করি তাহলে কি ইউএসএ কানাডাতে ওইখানে যেতে সুবিধা হবে, নাকি এটা আমরা শুধু শুধু 1 বছর বেশি করবো? আচ্ছা, আমি জাস্ট একটা আপনাকে সহজের অ্যান্সার দিই। আপনি ব্যাচেলর অফ ফার্মেসি পড়ে আপনার কিন্তু পরে মাস্টার্স করা লাগে না? হ্যাঁ ভাইয়া। কিন্তু এই প্রফেশনাল ফার্মেসিটা পরে আপনার মাস্টার্স করার প্রয়োজন নাই। এইটাই হচ্ছে আপনার এক্সট্রা 1 বছর নষ্ট করার একটা প্রধান কারণ। আপনি ব্যাচেলর এবং মাস্টার্স এর কোর্সটা একসাথে কানেক্ট করে আপনাকে এটা প্রফেশনাল কোর্স বানানো হয়েছে। নর্থ সাউথ থেকে ফার্মেসি ডিগ্রি হোল্ডারদের মাস্টার্স এক্সট্রা করে করা লাগে না, এটা কানেক্টেড একটার সাথে আরেকটা। আপনি এটা শেষ করে ডিরেক্টলি আপনি ডক্টরেট ডিগ্রির জন্য বাইরে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ইউএসএ কানাডা ইজিলি এটা একসেপ্ট করে, এবং এই নর্থ সাউথের ক্রেডিটই বাংলাদেশে সবচেয়ে বেশি একসেপ্ট করা হয়। তার কারণ হচ্ছে নর্থ সাউথের গ্রেডিং সিস্টেম। আমরা সবাই যে নর্থ সাউথের গ্রেডিং সিস্টেমকে এত খারাপ খারাপ কথা বলি অ্যাকচুয়ালি, কিন্তু এটার একটা মূল কারণ হচ্ছে তারা ইউএসএ বেসড গ্রেডিং সিস্টেম ফলো করে, যাতে করে তার স্টুডেন্টদের পরবর্তীতে সেখানে গিয়ে সেটেল হওয়া, সেখানে গিয়ে পড়াশোনা করতে সুবিধা হয়। আপু আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। বলছিলাম বায়োটেকনোলজি এন্ড বায়োকেমিস্ট্রি এই সাবজেক্ট নিয়ে যদি আমি পড়ি তাহলে এটা প্রোস এন্ড কনস কি হবে? আচ্ছা, বায়োকেমিস্ট্রি এন্ড আরেকটা সরি বায়োটেকনোলজি আর একটা বায়োকেমিস্ট্রি। সো 130 ক্রেডিট 9,94,000 আপনার টাকা এখানে টোটাল কস্ট, এবং এটা হচ্ছে ব্যাচেলর কোর্স। এটাতে আপনার আলাদা করে মাস্টার্স করা লাগবে এবং পরবর্তীতে আপনি চাইলে বাইরে চলে যেতে পারবেন।
ভাইয়া এখানে যে বললেন যে প্রফেশনের জন্য এখানে আর মাস্টার্সটা করা লাগে না, এখানে যে এক্সট্রা 1 বছরটা আছে এটা আসলে কোন সাবজেক্টের উপর? অন্যান্য জায়গায় ক্লিনিক্যাল ফার্মেসিতে মাস্টার্স করায় যেগুলো ওই ডি ফার্মের জন্য প্রযোজ্য, কিন্তু এখানে কি ক্লিনিক্যাল ফার্মেসি ইনক্লুডেড নাকি এটা আবার আলাদা? ইনক্লুডেড ভাইয়া। টোটালি ফার্মাসিকে তারা একটা নির্দিষ্ট কোর্সের মধ্যে তারা অ্যাড করেছে, এবং এই জন্য এটা 5 বছর এত বড় একটা কোর্স হয়ে গেছে, এবং এত মানে প্রফেশনাল একটা ফার্মাসি, এত বড় একটা নামধারী কোর্স হয়ে গেছে। ভাইয়া সিএসসি তে কত পাইলে সেফ জোনে থাকবো? In math, I have already said about around 40 actually. তো টোটালি যদি আপনি চিন্তা করতে চান, আপনার 80 প্লাস হলে কিছুটা সেফ আপনি নিজেকে মানে মিনিমাম সেফ আপনি ধরতে পারেন 80 প্লাস। ওকে, আর তো আমরা আমাদের বিবিএ ক্লাসটা তে এগিয়ে নিয়ে যাই। বিবিএ তে হচ্ছে আপনি যদি অ্যারাউন্ড 70 অবটেইন করতে পারেন, মোটামুটি আপনি নিজেকে ধরতে পারবেন 70 প্লাস আর কি। অ্যাকচুয়ালি 70 প্লাসে আপনি নিজেকে সেফ ধরতে পারবেন, কাউন্ট করতে পারবেন। এবং নর্থ সাউথ কিন্তু কখনোই তাদের কাটমার্ক প্রকাশ করে না, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা বলছি। তো আমি যদি একটু নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি র্যাঙ্ক 1 হয়েছে 2024 এবং 2023 সালে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিজ এর মধ্যে। এটা হচ্ছে টাইমস হায়ার এডুকেশনের মধ্যে। আপনারা এটা অলরেডি খুব ভালো করে জানেন, এটা প্রত্যেক বছরই আর কি আপডেট করা হয়। টাইমস হায়ার এডুকেশন খুবই ভালো একটা লাইক ল মেকার ইউনিভার্সিটিজ এর ক্ষেত্রে। তাদের মতে আর কি 2023 এবং 24 সালে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্ক 1 নর্থ সাউথ ইউনিভার্সিটি। কিউএস র্যাঙ্কিং এ প্রাইভেট ইউনিভার্সিটিজ এর মধ্যে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 5 বছর তারা নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে। কিউএস এবং কিউএস এশিয়া র্যাঙ্কিং এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 6 বছর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্ক 1 এ আছে। ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে 5 বছর ধরে, এবং জাস্ট এশিয়ার মধ্যে টানা 6 বছর ধরে। সো আপনারা বুঝতে পারতেছেন নর্থ সাউথ ইজ রিয়েলি সামথিং এলস। এন্ড ওয়েবোমেট্রিক্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং, জি ভাই বলুন। ভাই আমার এসএসসি তে ইকোনমিক্স এ প্লাস আছে এন্ড এইচএসসি তে বি আছে স্যার, সেক্ষেত্রে কি আমি কি বিবিএ তে অ্যাপ্লাই করতে পারবো বা এটা কি আমার এলিজিবল লিস্টে থাকবে? আপনার এলিজিবল লিস্ট অলরেডি যেটা আমি বলেছি, যে শুধুমাত্র বিবি মানে ফার্মাসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাদে অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য এলিজিবল লিস্ট হচ্ছে জেনারেলটা। অর্থাৎ আপনার একটা কম্বাইন্ড জিপি অফ 8 and 3.5 ইন ইচ এসএসসি এবং এইচএসসি তে। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে আপনি কি পেয়েছেন সেটা এখানে দেখার বিষয় না। সো ইউ আর ইজি টু গো। ওকে, সো এই হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাচিভমেন্টস। এবং বর্তমানে যদি আমি আপনাদের একটু কোর্সের কথা বলি, যে আমাদের কিউইডি তে বর্তমানে কি কি কোর্স আপনাদেরকে আমরা প্রোভাইড করছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্কলারশিপ ব্যাচ, যেটা এই স্কলারশিপ প্রিপারেশন ব্যাচটা আপনাকে টোটালি হেল্প করবে আপনার প্রিপারেশনটা এমন ভাবে বিল্ড আপ করার জন্য যাতে আপনি নিজেকে একটা স্কলারশিপ এক্সপেক্টেড পার্টিসিপেন্ট হিসেবে আর কি কাউন্ট করতে পারেন। আপনার এক্সপেকটেশন থাকবে স্কলারশিপ, নট চান্স পাওয়া, নট একটা নির্দিষ্ট সাবজেক্ট পাওয়া। তো এই ব্যাচটা আপনাকে এইভাবে বিল্ড আপ করবে। এটা পুরোপুরি একটা ক্র্যাশ কোর্স হবে, বিকজ আপনাদের সময় আছে হাতে আর মাত্র 1 মাস 10 দিন। এমন ভাবে আপনাদের এই সময়টা প্রেসারে মানে পুরো বিষয়টা পড়ানো হবে, আপনি নিজেই বুঝবেন যে আপনাকে কতটা ভালো করে এখানে বিল্ড আপ করা হচ্ছে। আমরা অনেকে এখনো শুরু করিনি, এবং এটাই কারেক্ট সময় শুরু করার অ্যাকচুয়ালি যেটা, কারণ এখনো যদি আপনি শুরু না করেন হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। এবং আরেকটা যে আপনাদের কোর্স আছে আমাদের বর্তমানে, সেটা হচ্ছে ব্র্যাক এবং ভাইয়া কোর্সটার প্রাইস? জি আপু, আপনি কাইন্ডলি এখানে দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেয়া আছে, যদি আমি একটু খেয়াল করি। সো এই নাম্বারটা যদি আপনারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে সেখানে ডিটেইলস তারা বলে দিবে। অ্যাকচুয়ালি প্রাইজের বিষয়গুলো অফিস থেকে কন্ট্রোল করা হয়, এন্ড আই এম এ ইনস্ট্রাক্টর, সো আমি এখানে আর কি ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না। ওকে, সো হাউ টু টেক অ্যাডমিশন প্রিপারেশন ইন ব্র্যাক এন্ড নর্থ সাউথ ইউনিভার্সিটি। ব্র্যাক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মিলিত একটা কোর্স আছে আমাদের। অর্থাৎ আপনি খুব ভালো করে জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার ঠিক 1 সপ্তাহের মধ্যে ব্র্যাকের পরীক্ষা হয়। এবং সামহাউ ধরে নিচ্ছি আমরা যে আপনাদের মধ্যে কেউ যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে সেখানে আপনার ডেজায়ার সাবজেক্টটা অবটেইন করতে পারলেন না, সেক্ষেত্রে আমাদের পরবর্তী চয়েস সবসময় থাকে ব্র্যাক এবং নর্থ সাউথের এক্সপেক্টেড যে লাইক ক্রাউডটা আছে তারা সবাই সমান থাকে, ইজি একদম সেম থাকে। তো পরবর্তীতে আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। তো এমন ভাবে আপনাকে কোর্সটা করানো হবে। এই কোর্সে আপনাকে ব্র্যাকের যতগুলো সাবজেক্ট প্রয়োজন পরীক্ষার জন্য, পাশাপাশি নর্থ সাউথে যতগুলো সাবজেক্ট প্রয়োজন সবগুলো একসাথে নিয়ে এই কোর্সটা বানানো হয়েছে। জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ সবকিছু আপনি এই কোর্সে পাবেন। তো এই কোর্সে আপনি এখন ভর্তি হলে আপনি আর্লি বার্ড ডিসকাউন্ট হিসেবে 40% ডিসকাউন্ট পাবেন। এবং অলরেডি আগের যেটি বলেছি যে স্কলারশিপ কোর্সে আপনার 30% ডিসকাউন্ট পাচ্ছেন যদি আপনারা এখনই ভর্তি হয়ে যান।
সো আমরা আশা করব যে আর সময় নষ্ট না করি। ভাইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টটা কেমন? খুবই ভালো। আমি ল ডিপার্টমেন্ট নিয়ে এই পর্যন্ত 3বার বলেছি, আমাকে যতবার জিজ্ঞেস করবেন ততবার বলতে হবে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিপার্টমেন্ট। নর্থ সাউথ ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টটা এই এতটা ফাইনেস্ট থাকার কারণ হচ্ছে এটার অ্যালামনাই এবং এটার ফ্যাকাল্টি মেম্বার এবং অ্যালামনাই এত ভালোভাবে এই ডিপার্টমেন্টটাকে বিল্ড আপ করে রাখছে যে এখান থেকে পড়াশোনা করে আপনি খুব মানে ভালো একটা লেভেলে গিয়ে পৌঁছাতে পারবেন, এইটুকু আপনাকে এনশিওর করা হয়। ভাইয়া এইচআরএম ডিপার্টমেন্টটা কেমন? এইচআরএম ডিপার্টমেন্ট আপনি যে কি বলতে চাচ্ছেন যে জি ভাইয়া, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি এইটা ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি না, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট হচ্ছে আপনার বিবিএ এর আন্ডারে একটি মেজর বলা যায়। সো দিস ইজ নট অ্যান অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি। আমি যদি মানে আমি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট হিসেবে যেটা বলছি, যেমন এই যে বিবিএ, সিএসসি, ইকোনমিক্স, এইভাবে আমি বলছি, সাবজেক্ট ওয়াইজ আমরা কথা বলছি। আপনি যদি সেই ল ডিপার্টমেন্টে চান্স পেতে হলে কেমন মার্ক লাগে? বিবিএ তে কি কি স্কিল শেখানো হয়? প্রথমত আপনাকে এখানে পড়াশোনা শেখাবে, স্কিল কিন্তু টোটাল নিজের উপরে। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, অ্যাজ আ বড় ভাই আমি আপনাদের এখানে ইনস্ট্রাক্ট করে দিচ্ছি, স্কিল টোটালি নিজের উপরে আপনাকে ফ্র্যাঙ্কলি শেখানো হবে এবং দেখা যাবে নিজের প্রয়োজনে আপনি স্কিল ডেভেলপ করবেন আপনার নিজে। জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি বর্তমানে একটা ম্যানেজমেন্ট কোর্স করতেছি আমার এই সেমিস্টারে। সেই ম্যানেজমেন্ট কোর্সে আমার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে কোনো একটা কর্পোরেট কোম্পানিকে নিয়ে আমার একটা মানে প্রজেক্ট বানাতে হবে। সেই কোম্পানির পুরো লাইন আপ কেমন, সেই কোম্পানির ভিতরের মনে করেন আপনার যে একদম ফার্স্ট অফিসার থেকে শুরু করে একদম একজন ক্লার্ক পর্যন্ত সবার ডিটেইলসটা, যে কিভাবে হায়ারার্কিটা আছে। সো উই চোজ গ্রামীণ ফোন টু ওয়ার্ক। আমরা গ্রামীণ ফোনকে নিয়ে এই পুরো কাজটা করতেছি। এই প্রজেক্টের ক্ষেত্রে আমি কি কি শিখতেছি? ফার্স্ট অফ অল আমি পাওয়ার পয়েন্টের কাজ শিখতেছি, আমি ডকের কাজ শিখতেছি, আমি প্রেজেন্টেশন স্কিল শিখতেছি আমার, এবং আমি প্রত্যেক গ্রামীণ ফোনে আমি প্রায় মাঝে মধ্যে গিয়ে তাদের এইচআর এর সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসতেছি। এটার মাধ্যমে আমার কমিউনিকেশন স্কিল বাড়তেছে, আমার কানেকশন বিল্ড আপ হচ্ছে গ্রামীণ ফোনের সাথে। এই প্রত্যেকটা কিছু কিন্তু হচ্ছে আমার নর্থ সাউথের থ্রুতেই। নর্থ সাউথ আমাকে এই কাজটা করাচ্ছে দেখেই হচ্ছে, আমি ওই গ্রামীণ ফোনে গিয়ে নর্থ সাউথের পরিচয় দিয়েছি দেখেই আমাকে তারা ভিতরে ঢুকতে দিয়েছে। সো দিস ইজ দ্য থিং, স্কিল আপনার নিজের উপরে। জাস্ট আপনাদের অফলাইন সেন্টারটা কোথায়? জি বুঝিনি। আপনাদের অফলাইন ক্লাসের সেন্টারটা কোথায়? জি, এটা হচ্ছে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের বিপরীতে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ঠিক 5 মিনিটের হাঁটার ডিসটেন্স, ব্র্যাকের পাশে। হ্যাঁ, আপনি কি বিবিএ ডিপার্টমেন্টের? জি, বর্তমানে বিবিএ ডিপার্টমেন্ট। আচ্ছা ভাই, আমাদের মানে ইকোনমিক্স এর দিয়ে কথা বলি, ইকোনমিক্স ডিপার্টমেন্টের কোর্স বাদে আমাদের তো ওপেন অনেকগুলো কোর্স আছে। জি, তো ওইগুলা তো নন ডিপার্টমেন্টাল। এখন নন ডিপার্টমেন্টের কোর্সগুলোর ক্ষেত্রে অনেক দেখা যায় কি অনেক ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছাড়া মানে ভালো গ্রেডিং দিতে চান, এরকম ঝামেলা কি আছে? এরকম কোনো ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। যেমন বর্তমানে আমি ইকো 101 করতেছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা কোর্স। এটা কিন্তু আমার স্কুল কোর্স না, আমার কোর কোর্স না। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আমার ফ্যাকাল্টির ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট। কেন? কারণ আমি রেসপন্স করি ক্লাসে, আমি তার ক্লাসে যা পড়াই আমি সেটা কমপ্লিট করে আসি। সো বিষয়টা হচ্ছে আপনি কিভাবে পড়তেছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ফ্যাকাল্টিদের বায়াসনেস যেটা আমাদের শোনা যায় সেটা শুনতেই শোনায়, অ্যাকচুয়ালি এমন কিছু খুব একটা হয় না। ভাইয়া ল ডিপার্টমেন্টে আমাদের ভর্তি টোটাল হতে 100 হলে নাম্বারটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে? পরীক্ষা দিয়ে কত মার্ক পাইতে হবে? মানে আমাদের অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা, ওই নাম্বার। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে। দেখা যায় কিছু ফ্যাকাল্টি মিডে রাখে 25%, ফাইনালে 25%। একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট অ্যাটেন্ডেন্সে ধরেন আপনার 5%, কুইজে হচ্ছে 10%, অ্যাসাইনমেন্টে 10%, ক্লাস পার্টিসিপেশনে 5%। এই তো এই যে জি বলুন ভাই। হচ্ছে আপনার গ্রেডিং সিস্টেমটা যেহেতু হার্ড, জি ওইটা আপনার বাইরের দেশে আপনার এটা ইভালুয়েট করার সময়টা কিভাবে ইমপ্যাক্ট ফেলবে? কারণ আপনাদের বর্তমানে এনএসসি গ্রেডিং সিস্টেম 93 তে এ, 93 প্লাস পেলে এ আর কি। সো এই গ্রেডিং সিস্টেমটা অ্যাকচুয়ালি হচ্ছে আমেরিকান সিস্টেমের আন্ডারে করা। তো আপনি যখন বাইরের দেশে যেতে চাবেন, তারা যখন দেখবে যে আপনার সিজিটা এই ধরনের একটা সিজি যেটা কিনা আপনি এই গ্রেডিং সিস্টেমে পেয়েছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির এই গ্রেডিং সিস্টেমের আন্ডারে আপনি এই সিজি পেয়েছেন, তারা ওইভাবেই আপনাকে ইভ্যালুয়েট করবে। বা বাংলাদেশের কথাও যদি বলি, শুধুমাত্র বাংলাদেশের কর্পোরেটে মনে করেন একটা ডিফারেন্ট XYZ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট গেল সিজি 4 নিয়ে, নর্থ সাউথের একটা স্টুডেন্ট গেল সিজি 3.25 নিয়ে, তারা কিন্তু নর্থ সাউথের স্টুডেন্টটাকে ওইভাবে ইভ্যালুয়েট করবে। কারণ তারা খুব ভালো জানে নর্থ সাউথের 3.25 বিভিন্ন ইউনিভার্সিটি 4 এর থেকেও অনেক বেশি ভ্যালুয়েবল। এখানে কতটা এফোর্ট দেওয়া লাগে একটা 3.25 তোলার জন্য? ভাই এনএসসি থেকে মিড একটা আর একটা ফাইনাল ডিপেন্ড করে। যেমন আমার ম্যানেজমেন্ট কোর্সে কথা যদি আমি বলি, ম্যানেজমেন্ট কোর্সে আমার মিড হচ্ছে একটা, ফাইনাল হচ্ছে একটা। আবার আমার ইকোনমিক্স কোর্সে হচ্ছে 2টা মিড, একটা ফাইনাল।
সো ডিপেন্ড করে, আচ্ছা ঠিক আছে দা। ডিপেন্ডস অন দ্য ফ্যাকাল্টি অন দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা ভাইয়া, মানে 80 বললেন যে একটু আগে যে সিএসসি তে মানে 80 নিচে মানে পাইলে কি চান্স পাওয়া যাবে না? না, এটা আমি জাস্ট একটা এস্টিমেশন বলেছি। ফার্স্ট অফ অল নর্থ সাউথ কখনোই তাদের মানে কাট মার্কটা প্রকাশ করে না। এটা আমরা কি অ্যানালাইসিস এর মাধ্যমে যে কে কেমন পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা বছরে তো আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, তাদের সাথে কথা বলে আর কি তাদের মার্কটা আমরা একটু ধারণা নিই যে তারা কি ধরনের মার্ক পেতে পারে, পরবর্তীতে দেখি যে তারা কি অ্যাকচুয়ালি চান্স পেয়েছে কিনা। তো এইভাবে আমি যদি ধারণার ভিত্তিতে বলি সেক্ষেত্রে অ্যারাউন্ড 80 মার্কস হচ্ছে আপনার সেফ, অ্যারাউন্ড 80। আর ল ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে কত মার্ক পাইতে হবে? মিনিমাম আপনার 90 প্লাস থাকতে হবে, মানে 90 প্লাস কি বলে আপনার 100 অ্যারাউন্ড 100 থাকা লাগবে, কারণ 70 সিটস ফর এত স্টুডেন্টস আপনার অবশ্যই খুবই টাফ একটা কম্পিটিশন এখানে হওয়াটা স্বাভাবিক। ভাই সিভিলের সেফ মার্ক কত হবে? সিভিলের ক্ষেত্রে আপনার যে নরমাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যেরকম আর কি, সিভিল কিছুটা কম হয় অ্যাকচুয়ালি। সিএসসি ট্রিপল অ্যারাউন্ড 80, সিভিল আপনি আরেকটু কিছুটা মানে 80 প্লাস হলে সিভিল আরেকটু নিচে ধরতে পারে। ভাই ইকোর কাট মার্কসটা ইকোনমিক্স একদম ক্লোজ টু বিবিএ। অনলাইন কোর্সে কি কি সুবিধা থাকবে? বিবিএ থেকে আরো কম থাকে, অ্যারাউন্ড 70 অর লেস। ভাই আপনাদের কোর্স সম্পর্কে একটু বললে ভালো হতো। জি, আমি একটু তাহলে কোর্স সম্পর্কে বলি। আমাদের কোর্স হচ্ছে লাস্ট কোশ্চেন, একটু কোর্স সম্পর্কে আমি একটু এটা আনসারটা দিয়ে তারপর আমি আপনার কোশ্চেন আনসার দিবে। সো কোর্স সম্পর্কে যদি আমি বলি, আমাদের হচ্ছে প্রথমত দুইটা কোর্স আপনি কিনতে পারবেন। প্রথমত একটি হচ্ছে অনলাইন কোর্স আর একটা হচ্ছে অফলাইন কোর্স। অফলাইন কোর্সের সাথে আবার আপনি অনলাইন কোর্সটা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। সো এখানে দেখা যাচ্ছে আপনি যেটা পাচ্ছেন, আপনার আমাদের কোর্সের সাথে আপনি বই ফ্রি পাচ্ছেন। আপনি যদি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চান, আপনাকে কিন্তু ফ্রিতে আর্কিটেকচারের বই দেওয়া হবে, যেটা কিনা বাংলাদেশে আর কোথাও দেওয়া হয় না। আর্কিটেকচারের উপরে ডেডিকেটেড কোনো বই নাই। পাশাপাশি হচ্ছে আমাদের রাইটিং থেরাপি আছে ইংলিশের, যে আপনাদের এই যে ইংলিশে এসেটা ইমপ্রুভ করার জন্য ব্র্যাকে 40 মার্কসের একটা এসে আসে, নর্থ সাউথে এসে আসে। এসে রাইটিং আমাদের অনেকেরই হয় না, এবং এখানে এইসব ইউনিভার্সিটি কিন্তু আইএলস বেস এসেটা লাগে। সো এই এসে ইমপ্রুভ করার জন্য একটি রাইটিং থেরাপি বই দেওয়া হবে, আপনাদের মডেল টেস্ট দেওয়া মানে মডেল কোশ্চেন বই দেওয়া হবে। সো পাশাপাশি হচ্ছে আপনাদের তো প্রত্যেকটা টপিকের উপর ক্লাস থাকবে, রেগুলার ক্লাসের পাশাপাশি আপনাদের কুইজ থাকবে, প্রিভিয়াস ক্লাসের কুইজ থাকবে প্রত্যেকটা ক্লাসে। একটা 100 কোশ্চেনের মানে একদম টপ কোশ্চেন যেগুলো 100 কোশ্চেন নিয়ে বানানো একটি শীট আপনাকে প্রত্যেক ক্লাসে প্রোভাইড করা হবে। সেই শীটটাকে ফলো করলেই আপনার দেখা যায় প্রত্যেকটা টপিক একদম আগা থেকে গোড়া পর্যন্ত আপনার কভার হয়ে যাবে। তো এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি কোর্সের কথা, যেমন এই কোর্সটার ক্ষেত্রে যেটা আমার বর্তমানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোর্সটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে স্কলারশিপ প্রিপারেশন ব্যাচ, সেই কোর্সটা। এখানে আপনার প্রিপারেশনটা এমন ভাবেই হবে যেটা আপনাকে রেডি করে দিবে স্কলারশিপ পাওয়ার জন্য। সো এই ব্যাচে যদি আপনি বর্তমানে ভর্তি হন, আপনি 30% একটা ডিসকাউন্ট অবটেইন করতে পারবেন। এবং আপনি বিস্তারিত জানার জন্য কাইন্ডলি নিচে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। এখনই কলে থাকা অবস্থায় আপনি করতে পারেন। আপনি একটা টেক্সট দিয়ে রাখলে তারা আপনাকে ডিটেইলস এর সবকিছু বলে দিবে। ভাইয়া ব্র্যাক ইউনিভার্সিটিতে যেরকম ব্যাচেলার্স এর পর তাদের ফ্যাকাল্টিতে জয়েন করার একটা সুযোগ থাকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এরকম কিছু আছে? আরেকবার কাইন্ডলি বলুন ভাইয়া। ব্র্যাক ইউনিভার্সিটিতে যেরকম তাদের ব্যাচেলার্স কমপ্লিট করার পর যাদের সিজি ভালো থাকে তারা তাদের ফ্যাকাল্টিতে জয়েন করতে পারে ব্যাচেলার্স এর পরে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এরকম কোনো সুযোগ আছে? না, ব্যাচেলার্স এর পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি নেয় না। আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবেন, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবেন, বাট নট লাইক যে ফ্যাকাল্টি হিসেবে। এই জন্যই আমাদের লাইক প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এত মানে আমি বলবো যে ভালো, কারণ আমাদের তো একটা মিনিমাম মাস্টার্স আপনার থাকা লাগবেই, মিনিমাম মাস্টার্স ফ্রম দ্য ফরেন। আচ্ছা ভাইয়া, আপনাদের এই কোর্সে কয়টা ক্লাস থাকবে আর কয়টা টেস্ট থাকবে লাইভ সেশন ক্লাসে? আমাদের এই কোর্সে হচ্ছে আপনাদের মানে ক্লাস এবং প্রত্যেকটা আর কি এখনো ফিক্স না, কারণ আপনাদের একদম পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার লাস্টের আগের দিন পর্যন্ত আপনার ক্লাস হতে থাকবে। সো আই এম নট শিওর অ্যাবাউট হাউ মেনি ক্লাসেস আর দেয়ার। আপনি জাস্ট এই নাম্বারটাই যদি কন্ট্যাক্ট করেন, অফিস থেকে আপনাকে এই কোর্সের ব্যাপারে ফুল ডিটেইলস দিয়ে দিবে। বাট এটা আপনি ধরে নিতে পারেন যে আপনার একদম পরীক্ষার একদিন আগে পর্যন্ত যদি আপনার ক্লাস থাকে, তাহলে আপনাকে আর কি তারা পুরো শেষ পর্যন্ত যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু তারা প্রিপেয়ার করে দিবে ফর দ্য স্কলারশিপ। ভাইয়া মেসেজ এগুলো আসতেছে কেন? জি, কোন মেসেজ? এই যে মেসেজ অপশনের মধ্যে এগুলো আসতেছে। জি, কি মেসেজ আসতেছে কাইন্ডলি যদি একটু বলতেন। বুঝতেছি না, মুজিব আবুল তাবুল কমেন্টস আর কি। হাসিনা না কে যেন আসছে ভাইয়া, ওরে
আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা বিষয়টা ইগনোর করি। আমি এতক্ষণ আর কি অন্য ইসের ট্যাবে ছিলাম, তো আমি খেয়াল করিনি জিনিসটা। ভাই আই হ্যাভ আ কোয়েশ্চেন যে আচ্ছা আমি মেসেজটা অফ করে দিয়েছি, আই হোপ এটা আপনাদেরকে আর ডিস্টার্ব করবে না। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আই হ্যাভ 4.94 ইন মাই এসএসসি এন্ড 4.83 ইন মাই এইচএসসি। সো আমি যদি ওয়েভার পাইতে চাই নর্থ সাউথ বিবি এর জন্য, সো হোয়াটস দ্য মার্ক আই হ্যাভ টু ক্লিয়ার আউট, এন্ড সেকেন্ড থিং ইজ যে মানে আমার কেমন প্রিপারেশন নিতে হবে এন্ড কোন কোর্সটা আপনাদের নিলে বেটার হবে বিবি এর জন্য? জি, বিবিএ জেনারেল। আচ্ছা বিবিএ এর জন্য ভাইয়া প্রথমত হচ্ছে যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিকেই আপনি আপনার মানে একমাত্র চয়েস হিসেবে রাখেন এবং স্কলারশিপ যদি আপনার একটা চিন্তা থাকে যে আপনার একটা স্কলারশিপ পেতে হবে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের স্কলারশিপ প্রিপারেশন ব্যাচটা আপনার জন্য বেস্ট হবে। কারণ এটা পুরোপুরি নর্থ সাউথ কেন্দ্রিক একটা মানে একটা কোর্স। এখানে আপনাকে শুধুমাত্র নর্থ সাউথে যা যা প্রয়োজন তাই আপনাকে পড়ানো হবে এবং ওই লেভেলে পড়ানো হবে যে লেভেলে আপনি একটা স্কলারশিপ অবটেইন করতে পারবেন। এবং সেকেন্ড কোর্সের ব্যাপারে যদি আমি বলি, এটা হচ্ছে আপনার শুধুমাত্র নর্থ সাউথ এবং ব্র্যাকের সম্মিলিত কোর্স। এখানে শুধুমাত্র নর্থ সাউথ নিয়ে কিন্তু না, লাইক নর্থ সাউথ আপনার জেনারেল ম্যাথ এবং ইংলিশ লাগবে, তো এখানে শুধুমাত্র আপনার জেনারেল ম্যাথ এবং ইংলিশের ক্লাস কিন্তু আপনার হবে না, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওইগুলোও হবে। কেন? কারণ আপনার ব্র্যাকে সেগুলো প্রয়োজন। ইন কেস যদি আপনি নর্থ সাউথে কোনোভাবে অ্যাডমিশনটা মিস করে যান বা আপনার ডেজার্ট সাবজেক্ট আপনি বিবিএ যদি না পান, সেক্ষেত্রে আপনি যাতে ব্র্যাকে পরীক্ষা দিয়ে সেখানে অবটেইন করতে পারেন সেইভাবে আপনাকে প্রিপেয়ার করে তোলা হবে। তো দুইটাই আপনার জন্য ভালো হবে, এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টস কি। আমি একটা জিনিস শুনেছিলাম যে যদি দুইটাতেই জিপিএ 5 না থাকে এসএসসি এন্ড এইচএসসি, তাহলে মানে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল না স্টুডেন্ট। এইটা কতটুকু সত্য? না, এটা সত্য না, এটা কোনো জায়গায় নাই, এগুলো শুধুমাত্র বাতাসে ভেসে বেড়ায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রান্সফার নিয়ে একটু বলেন ভাই। আচ্ছা ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রান্সফার নিয়ে যেটা বলছিলাম যে প্রথমত হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 60 ক্রেডিট কমপ্লিট করা লাগে। পরবর্তীতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ফিউচারে মানে যে কোনো ধরনের ফরেন অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের মানে ইউনিভার্সিটি আপনি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। সো 60 ক্রেডিটের মধ্যে আপনার একটা মিনিমাম সিজিপিএ মেনটেন করা লাগবে এবং পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি তাদেরকে আর কি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। এটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের কথা। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের ফরেন অপরচুনিটি, আমাদের অনার্স এর পরে বিদেশে যাওয়ার বা বিদেশে গিয়ে পড়াশোনা করার, মাস্টার্স করার যে অপরচুনিটি গুলো সেইগুলো নিয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার বোনের কথা বলি। আমার বোন বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে এবং বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে, সরি সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। সে আমাদেরই একজন ফ্যাকাল্টির সাথে একত্রে একটি রিসার্চ পেপার করতেছে, রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছে। এই রিসার্চ পেপারটা করার উদ্দেশ্য কি? এই রিসার্চ পেপারটা যদি একবার পাবলিশ করতে পারে তাহলে সে এই রিসার্চ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখিয়ে সে বিদেশে খুব সহজেই একটা স্কলারশিপ নিয়ে চলে যেতে পারবে। তার যাওয়াটা সহজ হয়ে যাবে, তাকে স্কলারশিপ প্রদান করা হবে, লাইক ইউনিভার্সিটি থেকেই চাবে তাকে যাতে এখানে পড়ানো হয়। সো এখানে হচ্ছে কথা যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি ফ্যাকাল্টিরা এতটাই হেল্পফুল যে আপনি ফ্যাকাল্টিদের সাথে একসাথে যদি আপনার রেজাল্ট ভালো থাকে, যদি আপনি কোঅপারেটিভ হন, আপনি ফ্যাকাল্টিদের সাথে একসাথে রিসার্চে অংশগ্রহণ করতে পারবেন এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে আপনি বাইরে খুব ইজিলি সেটেল হতে পারবেন, আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন। তো আমি জানি না এই অপরচুনিটিটা অন্যান্য ইউনিভার্সিটিতে কেমন আছে, কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খুবই ভালো আছে। ভাইয়া নর্থ সাউথে যেরকম ফার্মেসি 5 ইয়ার্স এর, কিন্তু আপনি যে বললেন আমেরিকা এবং কানাডাতে কিন্তু ওরা ডি ফার্মটা একসেপ্ট করে, ওইটা আবার 6 ইয়ার্স কোর্স। তো এখন যদি আমি নর্থ সাউথ থেকে এই প্রফেশনাল ফার্মেসি কোর্সটা করে ওইখানে কি গিয়ে আবার কোনো ব্রিজিং প্রোগ্রামে আমাকে জয়েন করতে হবে যাতে তাদের কোর্সের সাথে আমার ইকুইভ্যালেন্ট হয়? না, এরকম কিছু মানে প্রয়োজন হয় না। তো তারা আমার এই প্রফেশনাল ফার্মেসি কোর্সটাকেই তারা একসেপ্ট করবে? জি জি। আচ্ছা ভাই, যদি আমি 40 to 50% ওয়েভার পেতে চাই তাহলে হোয়াটস দ্য মানে মার্ক আই হ্যাভ টু গেট ইন দ্য এক্সামস? 120 এর ভিতর আপনার 110 অ্যারাউন্ড থাকতে হবে, অ্যারাউন্ড 110। সেক্ষেত্রে আপনার এখানে একটা আশা থাকবে যদি আর কি আপনার কোশ্চেনের লেভেলটা ঠিক মতো থাকে। কোশ্চেন অতিরিক্ত হার্ড থাকলে হয়তোবা আপনার কিছুটা এই মার্কটা নেমে আসতে পারে, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে সবাই এভারেজে কিরকম মার্ক পাচ্ছে তার উপর। হ্যাঁ, নর্থ সাউথে কি ক্যালকুলেটর অ্যালাউড? না, কোনো ধরনের ক্যালকুলেটর অ্যালাউড না ভাইয়া। ভাইয়া গত সেমিস্টারে কি আপনাদের নর্থ সাউথের স্কলারশিপ ছিল? জি জি। থাকলে তখন কতজন? আর স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে স্ক্রিনে যে দুইটা বইয়ের ছবি আছে ওই দুইটা আমি কোথা থেকে কিনতে পারবো?
আচ্ছা, আমাদের নর্থ সাউথের এই বইগুলো বা যে কোনো ধরনের কিউইডির বইগুলোকে আমরা বাইরে পাবলিকলি সেল করি না। আপনি যদি আমাদের কোর্সটা ভাইয়া কোনোভাবে আর কি আমাদের কোর্সে জয়েন করেন, আমাদের অনলাইন বা অফলাইন যে কোনো একটি কোর্স যদি আপনি কিনেন, সেক্ষেত্রে এই বইগুলো আপনাকে টোটালি ফ্রি প্রোভাইড করা হবে। তার মানে এখন আমাকে অনলাইন বা অফলাইন একটা কোর্স কিনতে হবে। জি জি জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, আশা করি আজকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিলাম এবং আপনাদের মোটামুটি অনেক কনফিউশন দূর হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের কনফিউশনের উত্তর পেয়ে যেতে পারবেন, আপনাদের কনফিউশন দূর করতে পারবেন। এবং আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার জন্য অবশ্যই এই নাম্বারে একটি নক করে রাখবেন, তারা আপনাকে বিস্তারিত জানিয়ে দিবেন। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে কিউইডির ক্লাসরুমে। জি ভাইয়া। জি, গত সেমিস্টারে আপনাদের এই স্কলারশিপ কোর্সের মধ্যে কতজন মানে চান্স পাইছে, এরকম কোনো ক্লিয়ার কিছু আছে? জি জি, আমাদের স্কলারশিপ কোর্সটা হচ্ছে গত সেমিস্টারে যখন হয়েছিল, সেখানে আমাদের অলমোস্ট পার্টিসিপেন্ট ছিল অ্যারাউন্ড 25, এবং সেখান থেকে আমাদের 14%, আমার যতটুকু এতক্ষণ মনে আছে, 14 জন টোটালি স্কলারশিপ পেয়েছিল, মানে ফ্রম 25 to 100% পর্যন্ত আর কি। মানে 50% মতো মানুষ পাইছে আর কি। এন্ড দিস ইজ আ হিউজ থিং বিকজ স্কলারশিপ ইজ নট আ ইজি থিং। সেখানে যদি আপনি 50% অবটেইন করতে পারেন, সেটাও আপনার অনেক বড় একটা বিষয়। তাহলে ভাই একটা কথা সত্য যে স্কলারশিপ পেতে হলে কোনো মানে 10 থাকতে হবে এমন কথা, এটা গুজব আর কি। মানে জি, এটা টোটালি গুজব। এই যে জিপিএ 5 থাকা লাগবে, এটা আমি নিজেও কখনো শুনিনি। আমরা কয়েকদিন আগে শুনছি আর কি এরকম কথাবার্তা। এরকম কিছু কিছু গুজব আজকাল শোনা যায়, আমিও এরকম শুনেছি, কিন্তু আমার এসএসসি আর এইচএসসি কোনোটাতেই জিপিএ 5 নাই। জি, বুঝতে পেরেছি। এইগুলোতে আপনারা কান দিবেন না। যেমন আমি নিজেও একসময় শুনেছিলাম যে নর্থ ইউনিভার্সিটি পড়তে নাকি 30 লাখ টাকা লাগে। এটা শোনা যায় এই ধরনের কথা। সো যাই হোক, এগুলো নিয়ে আমরা খুব একটা চিন্তা করব না। ভাইয়ের নামটা কি? আমার নাম এমডি ফেরদৌস হাসান সিয়াম। ধন্যবাদ ভাই, অনেক কিছু সাহায্য করছেন। ভাইয়া, জি ভাইয়া, আপু বলেন। ভাইয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি আর বায়োকেমিস্ট্রির ফিউচারটা কেমন? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি যদি বলি, এরা বর্তমানে বাংলাদেশে এই সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি, স্পেশালি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে। আপনি যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যেতে চান, দুইটা ব্যাকগ্রাউন্ড আছে আপনার, একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আর আরেকটা হচ্ছে আপনার যে এডুকেশনাল বা একাডেমিক সাইড, মানে আপনি আবার টিচার হিসেবে অ্যাপয়েন্ট করেন। রিসার্চ ব্যাকগ্রাউন্ডে বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্টদের অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ আমাদের ল্যাব ফ্যাসিলিটিস এত ভালো যে স্টুডেন্টদের স্কিল অনেক বেশি ডেভেলপ হয়। সো রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যেতে চাইলে এটা আপনার জন্য অনেক ভালো একটা সাবজেক্ট হতে পারে। ওকে, সো আই হোপ আপনাদের অনেক প্রশ্ন উত্তর দিয়েছি। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো করে প্রিপারেশন নেন, এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য আমাদের ফেসবুক পেজে জাস্ট একটি নক করবেন। সাহায্যের জন্য আমরা আপনাদের সাথে সবসময় আছি। ভাইয়া, আপনি আপনার স্যার কালকে কি যে কোনো একজন ক্লাস হবে? জি, কালকে কোথায় ভাইয়া? কিউইডিতে? হ্যাঁ, কিউইডিতে কালকে। কালকে তো আমাদের শুক্রবার কিউইডি অফ থাকে। সো আপনি যদি মানে একদম ক্লাসে জয়েন করতে চান ডিরেক্ট, তাহলে আপনি তাদের সাথে আর কি অনলাইনে কথা বলে শনিবার কোচিং এ এসে কথা মানে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং শনিবার থেকে আপনি একটা ক্লাস করা শুরু করতে পারবেন। ওকে ওকে, আচ্ছা ভাইয়া, জি বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এইটা কি হচ্ছে আপনার কোর্সে অফলাইন অনলাইন দুইটাতেই ভর্তি হওয়া যাবে, না শুধু একটাতে হলেই হবে? আপনি যদি শুধু অনলাইনে হন, আপনি সেটাও চাবেন, সেটাও পারবেন। আপনি যদি শুধু অফলাইনে হন, সেক্ষেত্রে অনলাইনটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। আপনি যে কোনো একটা ইচ্ছা করে ভর্তি হতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভাইয়া, সিভিল থেকে বাইরে যাওয়ার অপরচুনিটিটা কেমন থাকে? সিভিল থেকে বাইরে যাওয়ার অপরচুনিটিও খুবই ভালো, কিন্তু আপনি মানে লাইক আমি যদি আপনাকে বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা বাংলাদেশে শুধু না, বাইরেও অনেক বেশি মানে হাইপে থাকে, কিন্তু বাইরে কিন্তু এই ডিপার্টমেন্টের পড়াশোনাটা খুব একটা হাইপে থাকে না। তো বাংলাদেশ থেকে সিভিলে অনেক বেশি মানুষ বাইরে যায়, এবং নর্থ সাউথে সেই হারটা অনেক বেশি। ভাইয়া, নর্থ সাউথের ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কেমন? খুবই ভালো। নর্থ সাউথের ইকোনমিক্স ডিপার্টমেন্ট আমি অলরেডি বলেছিলাম যে এসবিই এর আন্ডার। এসবিই হচ্ছে স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স। মানে আমি যে বিবিএ তে পড়াশোনা করতেছি, আমার আর ইকোনমিক্স ডিপার্টমেন্ট দুইজনেরই একদম স্কুল মানে একদম কোডটা হচ্ছে সেম। ভাইয়া, এইচআর এর মতো এটার আন্ডারেই না? এইচআরটা হচ্ছে আপু, আমি যদি একটু বলি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইচআর এগুলো কিন্তু কোনো মানে এইরকম ডিপার্টমেন্ট না যেগুলো কিনা আলাদা করে এইসব সাবজেক্টে পড়া যায়। এগুলো হচ্ছে বিবিএ এর আন্ডারে একটা মেজর। আপনি জাস্ট এইচআর নিয়ে নর্থ সাউথে কিন্তু পড়তে পারবেন না। তো ওগুলো আপনি মেজর হিসেবে কাউন্ট করতে পারবেন ডিপার্টমেন্ট অফ সাবজেক্ট।
ভাইয়া ওকে, সিজি মেনটেন করা আচ্ছা নিয়ে একটা ভাইয়া, কোশ্চেন ছিল। জি জি বলেন। ভাইয়া যে অনেককে মানে ফেসবুকে যখন প্রাইভেট অ্যাডমিশনের গ্রুপ থাকে ওইখানে আস্ক করেছিলাম যে সিজি নর্থ সাউথে সিজি মেনটেন করতে চাইলে নর্থ সাউথ অ্যাভয়েড করতে বলে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে নর্থ সাউথ অ্যাভয়েড করতে বলে, বাট নর্থ সাউথ তো বর্তমানে 27,000 মানুষ পড়াশোনা করতেছে, তারা কেন নর্থ সাউথকে অ্যাভয়েড করলো না? রাইট, ভালো কথা বললাম না? সো আমি যদি বলি সিজি মেইনটেইন করা কোনো বিষয় না, হ্যাঁ ডিমোটিভেট করবে মানুষ, ডিমোটিভেট চায় না এইভাবে বলে। জি, আমি একটু জাস্ট এটা নিয়ে ল্যাবরেটরি যদি বলি, মানুষ ডিমোটিভেট করবে। ডিমোটিভেট করার কারণ হচ্ছে আমরা অনেকেই দেখা যায় যে যতটুকু পড়াশোনা ভার্সিটি লাইফে করা প্রয়োজন একটা ডিসেন্ট সিজি মেইনটেইন করার জন্য সেটা আমরা করি না, এবং পরবর্তীতে যখন আমরা আর কি ওই ডিসেন্ট সিজিটা পাই না, আমরা এটা নিয়ে অভিযোগ করা শুরু করি। এটা তো অবশ্যই প্রযোজ্য না। আমাদের গত কনভোকেশনে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে একটা ছেলে গোল্ড মেডেলিস্ট হয়েছে, যে কিনা CG4 রেখেছিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি CG4 মেইনটেইন করেছে সে। দিস ইজ আ স্পেশাল থিং, বাট সে যদি পারে আপনারা কেন পারবেন না? হ্যাঁ, আপনার সিজি মেইনটেইন করা একটু টাফ হবে, কিন্তু তার জন্য এত টাফ হবে না যে সেখানে আপনার পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। হয়তোবা আপনি অন্যান্য ইউনিভার্সিটি যেখানে ইজিলি 4 পেতেন, সেখানে আপনি ইজিলি 4 পাবেন না, হয়তো 3.5 অ্যারাউন্ড পেতে পারেন যদি আপনি ঠিকমতো পড়াশোনা করেন। সো মেইন কথা হচ্ছে পড়াশোনা আপনার কাছে। এভারেজ স্টুডেন্ট ওইখানে 3.25 বা 3.5 এটা উঠানো কি মানে পসিবল হবে? এভারেজ স্টুডেন্ট বলে কিছু না, এটা পুরোপুরি আপনার এফোর্টের উপর ডিপেন্ড করে আপু। আপনি যদি এভারেজ এফোর্ট দেন আপনি এভারেজ স্টুডেন্ট, আপনি যদি বেস্ট এফোর্ট দেন আপনি বেস্ট স্টুডেন্ট, আমার মতে পার্সোনালি। সো হ্যাঁ, অবশ্যই পসিবল 3.5 নেওয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। জি জি, আমরা 2 বোন ভর্তি হব, সো আমরা 2 জন যদি ভর্তি হই তো আমরা তো সিবলিং স্কলারশিপ যেটা ওটা তো পাবোই। জি পাবেন। আর হচ্ছে যদি ভর্তি পরীক্ষা যদি যে 75 to 50% স্কলারশিপ পাই তাহলে কি দুইটাই একসাথে নেওয়া যাবে নাকি যে কোনো? জি জি, দুইটা একসাথে পাবেন। তখন আপনি 25% যে আপনার প্রাইসটা আসবে সেটার উপরে আবার এক্সট্রা করে 50% আপনার অ্যাড হবে, ডিসকাউন্ট আর কি। সো দুইটা একসাথে নেওয়া যাবে, কোনো টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা, সো আই হোপ আর কারো কোনো কোশ্চেনস নেই। লেটস কল ইট আ এন্ড। থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, হবে জি ভাইয়া। এক্সামে সব ডিপার্টমেন্ট কোশ্চেন প্যাটার্ন কি একই হয়? হ্যাঁ, একই কোশ্চেনের সবার পরীক্ষা হবে, ওই আপনার ম্যাথ এবং ইংলিশের সেম কোশ্চেন, কোনো ডিপার্টমেন্টের জন্য আলাদা কোনো কোশ্চেন থাকবে না। ম্যাথ গুলা কিভাবে পড়বো? ম্যাথগুলা ভাইয়া অলরেডি যেগুলো আমরা টপিক দেখিয়েছি সেই টপিক গুলোর নিয়ে আর কি আপনার আগাতে হবে। প্রত্যেকটা টপিকের আপনার কনফিউশন ক্লিয়ার করতে হবে, একদম ফ্রম দ্য স্ক্র্যাচ আপনার প্রত্যেকটা টপিক শেষ করতে হবে। এবং সেটার জন্য কিউইডি আপনাকে একটা খুব ভালো গাইডলাইন দিতে পারবে। যদি আপনি কিউইডি থেকে কোর্স কিনেন সেক্ষেত্রে আপনাকে তারা ম্যাথের জন্য শুধুমাত্র বই না, তার পাশাপাশি আপনাকে প্রত্যেকটা টপিকের ইন্ডিভিজুয়াল শিট প্রোভাইড করবে, কুইজ নেওয়া হবে। সো ম্যাথ যদি আপনি ভালোভাবে কভার করতে চান সেক্ষেত্রে কিউইডি ইজ গোইং টু বি আ বেস্ট অপশন ফর ইউ। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, নর্থ সাউথের ট্রিপল ডিপার্টমেন্টটা কেমন? ট্রিপল ডিপার্টমেন্টটা খুবই ভালো, সেখানে আপনাদের ল্যাব ফ্যাসিলিটিস গুলো আর কি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে। আগে কিছু মানে পুরাতন ব্রেডবোর্ড ছিল যেগুলো নিয়ে ল্যাব ফ্যাসিলিটিস একটু খারাপ এইসব বলা হতো, বাট সেগুলো আর কি ইমপ্রুভ করা হচ্ছে। সো ট্রিপল ডিপার্টমেন্ট ইজ ভেরি গুড। আচ্ছা, ট্রিপল বা সিসি তে ডিপার্টমেন্ট পেতে হলে কি 80+ মার্ক পেতে হবে? হ্যাঁ এক্স্যাক্টলি 80+, মানে আমার এস্টিমেশন অনুযায়ী। থ্যাঙ্কস ভাইয়া। Okay, welcome. So thank you everyone for attending the class till now. I hope we will meet again. Thank you. Assalamu alaikum.